ফুলি রেকর্ডিং হবে। ওকে, ঠিক আছে। আজকে আমাদের হচ্ছে পিসপাইসের লাস্ট ল্যাব, 308 ল্যাবের লাস্ট ল্যাব। আজকে আমরা কি দেখবো? আজকে হচ্ছে আমরা লাস্টের যে তিনটে এক্সপেরিমেন্ট ছিল, ওই তিনটে এক্সপেরিমেন্টের সফটওয়্যার সিমুলেশন দেখব। লাস্টের তিনটে এক্সপেরিমেন্ট কি কি ছিল? একটা ছিল আমাদের ফিল্টার, অ্যাক্টিভ ফিল্টার, লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টার, আর একটা ছিল ওয়াইন ব্রিজ অসিলেটর, আর একটা ছিল আরসি ফেজ শিফট অসিলেটর। একটা একটা করে পিস পাইসে কিভাবে সিমুলেশন করে ওটা দেখবো। ওকে, তার আগে আগের দিনের কয়েকটা কথা একটু রিপিট করি। যে আমরা যেই অপারেশনাল অ্যাম্প্লিফায়ার এখানে ইউজ করব, ওইটার মডেল হচ্ছে UA741। আমি যদি পিসপাইসের পার্ট ব্রাউজার মেনুতে UA741 এই কথাটা লিখি, যে অপারেশনাল অ্যাম্প্লিফায়ারটা আসবে ওইটা আমরা ইউজ করব। এখানে আমাদের অপারেশনাল অ্যাম্প্লিফায়ারটা দেখতে হবে এরকম। এটা যদি আমরা পিন আউটের সাথে মিলে আমাদের দ্য নাম্বারস ইন দ্য পি স্পাইস অপারেশনাল অ্যাম্প্লিফায়ার করেসপন্ডস টু দ্য নাম্বার ইন দ্য পিন আউট। মানে হচ্ছে এখানে পি স্পাইসের নাম্বার 3টা হচ্ছে আমার ইনভার্টিং নন ইনভার্টিং ইনপুট, নাম্বার 2টা হচ্ছে ইনভার্টিং ইনপুট, এখানে 5টা হচ্ছে আমি যদি দেখি অফসেট নাল, 1টা হচ্ছে আমার অফসেট নাল, 6টা হচ্ছে আউটপুট। এগেন আমরা হার্ডওয়্যারে কোনো সময় 1 আর 5 এই দুইটা পিন পিন কোনো সময় ইউজ করে নেই। আমরা পি স্পাইসেও আগের দিনের সিমুলেশনে দেখছি আমরা 5 আর 1 এই দুইটা আনইউজড রাখতাম, তাই না? ইউজ করতাম না। এটা একটা। এখানে আমাদের অপারেশনাল অ্যাম্প্লিফায়ার আমাদের সার্কিট ডায়াগ্রামে যেরকম ছিল, উপরে ইনভার্টিংটা ছিল আর নিচে ছিল নন ইনভার্টিং, মানে কাইন্ড অফ দেখতে এরকম ছিল, উপরে মাইনাস ছিল, নিচে ছিল প্লাস। তো ওইটার সাথে সিমিলার করার জন্য বা সিমিলারিটি মেনটেন করার জন্য আমরা আগের দিন একটা কাজ করছিলাম কি, এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ারকে একবার ফ্লিপ করছিলাম আর দুইবার রোটেট করছিলাম। এই কাজটা, ফ্লিপের শর্টকাট হচ্ছে কন্ট্রোল F, আর রোটেটের শর্টকাট হচ্ছে কন্ট্রোল R। এই কয়েকটা কাজ করার পর অনেকটা সিমিলার টু আওয়ার সার্কিট ডায়াগ্রাম হয়ে গেছে। অনেক কথা বলছি, এই কাজটা আমি আরেকবার একটু পি স্পাইসে দেখাই। পি স্পাইস ওপেন করবো কিভাবে? উইন্ডোজের, ওকে, পি স্পাইসটা ওপেন করবো কিভাবে? আমি উইন্ডোজের সার্চ বার যাব, সার্চ বারে গিয়ে স্কেম্যাটিক্স এই কথাটা লিখবো, SCHEMATICS, পুরাটাও লেখা লাগে না, তাই না? এরপর দেখো ওপেন একটা আইকন আছে, ওপেন আইকনে ক্লিক করবো। ক্লিক করলে আমার এই ইন্টারফেসটা আসতেছে, এটাই হচ্ছে আমার পি স্পাইসের ইন্টারফেস। এখানে আমরা স্কেম্যাটিকটা ড্র করব। আচ্ছা, এগেন আমরা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার যেটা ইউজ করব সেটা হচ্ছে UA741। এখানে যদি দেখো বাইনকুলারের মতো দেখতে, এটা হচ্ছে আমার পার্ট ব্রাউজার মেনু। এখানে ক্লিক করলে এগেন এখানে যে কোনো নাম লিখে সার্চ করতে পারি। আমি যদি ওই মডেল নেমটা লিখি UA741, ফার্স্টের যেটা আসতেছে, ফার্স্টে যেটা আসতেছে সেটা। এরপর যদি প্লেস অ্যান্ড ক্লোজ দিয়ে জুম ইন করার জন্য এই যে এই লাস্টের যে বাইনোকুলারটা আছে ওইটায় ক্লিক করলে জুম টু ফিট পেজ হবে। হ্যাঁ বলো, কেউ কিছু বলতে চাচ্ছিলে, বলো। আচ্ছা, এগেন উপরে আমার এখন হচ্ছে নন ইনভার্টিং, নিচে হচ্ছে ইনভার্টিং, এটাকে ঘুরাই দিতে হবে, তাই না? উপরের নিচটাকে এটাকে ইন্টারচেঞ্জ করতে হবে আমার সার্কিট ডায়াগ্রামের সাথে মিল রাখার জন্য। কি করব? এই জিনিসটাকে সিলেক্ট করব, একবার ফ্লিপ করব, দুইবার রোটেট করব। আচ্ছা, একবার ফ্লিপ ফ্লিপ করার জন্য কন্ট্রোল F, ফ্রম দ্য ওয়ার্ড ফ্লিপ, কন্ট্রোল F। আচ্ছা, একবার কন্ট্রোল F দিলাম। আর দুইবার রোটেট করব, রোটেট কন্ট্রোল আর ফ্রম দ্য ওয়ার্ড রোটেট, একবার দুইবার। দেখো তাহলে এখন অনেকটা আমার সার্কিট ডায়াগ্রামের সাথে মিল রেখে একটা কিছু হয়েছে, তাই না? উপরে হচ্ছে আমার ইনভার্টিংটা আর নিচে হচ্ছে নন ইনভার্টিংটা। এখানে আগের দিনও বলছি যে আমি যদি পি স্পাইসের এই হোয়াইট কালার, এটাকে শিট বলা হয়, SHEET, শিট। এই শিটে যদি একটা কম্পোনেন্টকে মুভ অ্যারাউন্ড করি, নাড়াচাড়া করি, পেছনে পেন্সিলের ছাপের মতো একটা রেসিডিউ থাকে। এটা যাবে কিভাবে? আমি যদি একবার জুম ইন একবার যদি জুম আউট করি, ওই জিনিসটা চলে যায়। ঠিক আছে, এখনও কিচ্ছু করিনি, এখন জাস্ট এটা কম্পোনেন্ট সেট করলাম, জাস্ট কিভাবে আমাদের সার্কিট ডায়াগ্রামের সাথে সিমিলার করা যায় ওইটা করলাম। এটা আগের জন্য দেখানো হচ্ছে, এই জন্য আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করলাম। তাও ইন এনি কেস কারোর জন্য কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারো এই পর্যন্ত। ওকে, এখানে আর একটা টিপস হচ্ছে যে একবার যে কম্পোনেন্টটা আমরা ইউজ করব এটা এই ড্রপ ডাউন মেনুতে পাওয়া যায়।
বারবার পার্ট ব্রাউজার মেনুটা দেখতে হবে না। আর আরেকটা কথা, পার্ট ব্রাউজার মেনুয়ের একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে কন্ট্রোল জি, কন্ট্রোল জি, গেট নিউ পার্টের কন্ট্রোল জি। এগেন একবার একটা কম্পোনেন্ট ইউজ করলে ড্রপ ডাউন মেনুতে থাকবে। ওকে, এখন আমরা আগের দিন যেই ল্যাবগুলো দেখছি ওগুলো একটা একটা করে পিসপাইসের সফটওয়্যার সিমুলেশন দেখব। আচ্ছা, আগের দিন একটা দেখছিলাম হচ্ছে অ্যাক্টিভ ফিল্টার, অপারেশনাল অ্যাম্প্লিফায়ারকে আমার অ্যাক্টিভ ফিল্টার হিসেবে কীভাবে ইউজ করব, হাই পাস অ্যান্ড লো পাস ফিল্টার এরকম দেখতেছি, তাই না? আচ্ছা, ফার্স্টে আমরা দেখি হচ্ছে ফার্স্ট অর্ডার হাই পাস ফিল্টার। এগেন অর্ডার ইজ ডিপেন্ডেন্ট অন দ্য নাম্বার অফ রিঅ্যাক্টিভ কম্পোনেন্টস। যেরকম আমার এই সার্কিট ডায়াগ্রামে দেখো, রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট মানে ক্যাপাসিটর এখানে কয়টা? একটা। এই কারণে এটাকে ফার্স্ট অর্ডার বলা হয়। এগেন আবার যদি তুমি সেকেন্ড অর্ডার, যেটা আমাদের ল্যাব ম্যানুয়ালে দেওয়া আছে ওইটা দেখো, ওইখানে ক্যাপাসিটর হচ্ছে দুইটা, এই কারণে এটাকে সেকেন্ড অর্ডার বলে। তুমি যতগুলো রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট বাড়াতে থাকবে, অর্ডারও সেরকমভাবে ইনক্রিজ করতে থাকবে। আচ্ছা, এটা হচ্ছে আমার ফার্স্ট অর্ডার হাই পাস ফিল্টার। এটা কেন একটা হাই পাস ফিল্টার? এখানে যদি দেখো ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট, মানে ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে এমন কম্পোনেন্ট হচ্ছে এই সি, তাই না? সিকে আমি চাইলে ব্রেকডাউন করে এভাবে লিখতে পারি যে 1/2 পাই এফ সি। দেখো, এফ একটা টার্ম আছে, ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা, ফ্রিকোয়েন্সি দুইভাবে ক্যাটাগরাইজ করতে পারি, যে লো ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি। এফ এর ভ্যালু কম হতে পারে বা এফ এর ভ্যালু অনেক বেশি হতে পারে। আচ্ছা, এফ এর ভ্যালু যদি কম হয়, তাই না, মানে এফ যদি ছোট হয়, এক্স সি এর ভ্যালু অনেক বেশি হবে, তাই না? এটার অ্যাক্রসের ইম্পিডেন্স অনেক বেশি হবে। এগুলা ইনভার্সলি প্রপোর্শনাল। এফ এর ভ্যালু যত কমবে, এক্স সি এর ভ্যালু তত বাড়বে। এগেন ভাইস ভার্সা, এটা বাড়লে এটা কমবে, এটা কমলে এটা বাড়বে। আচ্ছা, আমি যখন লো ফ্রিকোয়েন্সির কথা বলতেছি, এফ এর ভ্যালু অনেক কম। এফ এর ভ্যালু অনেক কম মানে এক্স সি, এটার ভ্যালু অনেক বেশি, তার মানে এইটার ইম্পিডেন্স অনেক বেশি। তাহলে লো ফ্রিকোয়েন্সির বেলায় বেশিরভাগ ভোল্টেজ ড্রপটা এই ক্যাপাসিটারের অ্যাক্রসে হবে, আর এই আউটপুট ভোল্টেজটা অনেক কম হবে। আর এবার বলি, আমার যখন লো ফ্রিকোয়েন্সি হবে, এফ এর ভ্যালু অনেক কম, এক্স সি এর ভ্যালু অনেক বেশি, এই ক্যাপাসিটরের অ্যাক্রসে ড্রপ ম্যাক্সিমাম হবে, আর তখন আউটপুট ভোল্টেজটাও অনেক কম আসবে। এগেন যদি হাই ফ্রিকোয়েন্সি হয় তাহলে কি হবে, মানে এফ এর ভ্যালু অনেক বেশি, এফ এর ভ্যালু যত বেশি হবে, এক্স সি এর ভ্যালু তত কম হবে, তাই না? তাহলে সি বা ক্যাপাসিটর অ্যাক্রসে ড্রপ তত কম হবে, ইম্পিডেন্স যদি কম হয়। আর আর ওয়ানের অ্যাক্রসে ড্রপ বেশি হবে, আর ওয়ানের অ্যাক্রসে ড্রপ যত বেশি হবে, আউটপুট ভোল্টেজ তত বেশি হবে। তো ইভেনচুয়ালি আমি দেখতেছি এই সার্কিটটা এভাবে বিল্ড করা হয়েছে, যদি ফ্রিকোয়েন্সি অনেক কম থাকে, আউটপুট ভোল্টেজ অনেক কম হবে। এগেন ফ্রিকোয়েন্সি যদি অনেক বেশি থাকে, আউটপুট ভোল্টেজ অনেক বেশি হবে। এই কারণে হাই পাস ফিল্টার বলা হচ্ছে এটাকে। ঠিক আছে, এটার আমি যদি, আচ্ছা এটা নিয়ে কারোর কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? এইটার ওকে, ঠিক আছে। এটার যদি আমি গ্রাফিক্যালি দেখতে চাই, ফর এক্সাম্পল আইডিয়ালি একটা হাই পাস ফিল্টার এরকম হয়। দেখো, এখানে লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট কোনো কিছু পাস করতে পারতেছে না, আর হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের বেলায় ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ গেইন যেটা 1 এরকম হচ্ছে, তাই না? এফসি এর আগের ফ্রিকোয়েন্সিগুলোকে লো ফ্রিকোয়েন্সি বলতেছে, আর এফসি এর পরের ফ্রিকোয়েন্সিগুলোকে হাই ফ্রিকোয়েন্সি বলতেছে। এগেন এই যে গ্রাফটা, এটা হচ্ছে আইডিয়াল গ্রাফ। এই দুনিয়ায় আইডিয়াল বলতে কিছু নেই। তাহলে রিয়েল গ্রাফটা দেখতে কিরকম? রিয়েল গ্রাফে একটা ফল অফ থাকে, তাই না? এই যে এরকম একটু কার্ভ থাকে, কম্পেয়ার টু দ্য আইডিয়াল গ্রাফ যেটা একদম স্ট্রেইট 0 অথবা 1 হয়। এটা স্লোলি, তাই না, স্লোলি 0 থেকে 1টা হয়, এটাকে বলা হয় ফল অফ। আমাদের রিয়েল, স্যার, বলো। স্যার স্ক্রিনে দেখা যাচ্ছিল না কিছু। এখন দেখা যায়? দেখো তো, এখন দেখা যায় কি? হ্যাঁ স্যার। এখন দেখা, আচ্ছা ঠিক আছে। ওকে, যেটা বলেছিলাম, আমাদের ফার্স্ট এটা হচ্ছে একটা রিয়েল, তাই না, রিয়েল হাই পাস ফিল্টারের গ্রাফ। এখানে দেখো লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টসগুলো হচ্ছে 0, এগেন হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট। এফসি এর আগের ফ্রিকোয়েন্সিকে আমি লো বলতেছি, এফসি এর পরের ফ্রিকোয়েন্সিকে আমি হাই বলতেছি। হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের বেলায় গেইন হচ্ছে 1, আর লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের বেলায় গেইন হচ্ছে 0।
এগেন ফার্স্ট সেটটা হচ্ছে আমার একটা রিয়েল হাই পাস ফিল্টারের, সরি আইডিয়াল হাই পাস ফিল্টারের গ্রাফ, আর সেকেন্ডটা হচ্ছে রিয়েল, সেটা আমরা অ্যাকচুয়ালি পাই। অ্যাকচুয়ালি একটা ফল অফ থাকে, এই জিনিসটাকে একটা ফল অফ বলে। কম্পেয়ার্ড টু দ্য আইডিয়াল গ্রাফ ওয়্যার ইট ইজ ভার্টিক্যাল, এখানে এরকম ভার্টিক্যাল থাকে না, একটু স্লাইটলি ইনক্লাইন্ড থাকে, একটু স্ল্যান্টেড থাকে, তাই না? এগেন এই ফ্রিকোয়েন্সিটাকে কাট অফ ফ্রিকোয়েন্সি বলা হচ্ছে। কাট অফ ফ্রিকোয়েন্সি সোজা বাংলায় যদি বলি, যেই ফ্রিকোয়েন্সির পরে আমি কম্পোনেন্টগুলোকে পাস করতে দিচ্ছি, বা যেই ফ্রিকোয়েন্সির পর গিয়ে আমি ভোল্টেজ থেকে হাই পাচ্ছি, এখানেও সেম একটা রেঞ্জে এই এই ফ্রিকোয়েন্সিটাকে কাট অফ ফ্রিকোয়েন্সি বলতেছে। এগেন ফল অফ থাকার কারণে একটু পর গিয়ে ওয়ানটা পাচ্ছি, ইমিডিয়েটলি পাচ্ছি না কম্পেয়ার টু আইডিয়াল, এই কারণে এটা হচ্ছে আমার হাই পাস ফিল্টারের গ্রাফ। এখানে এটা এসি সার্কিটেও পড়া হয়েছে, তাও যদি এখানে কারো কোয়েশ্চেন থাকে করতে পারো। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কেন একটা হাই পাস ফিল্টারের অর্ডার ইনক্রিজ করবো? যেরকম ফার্স্ট সেটটাই তো ফার্স্ট অর্ডার ছিল, ওইটা নিয়ে কেন আমরা ল্যাব এক্সপেরিমেন্ট করলাম না? আমরা কেন সেকেন্ড অর্ডার ইউজ করবো? অ্যাকচুয়ালি তুমি যত অর্ডার ইনক্রিজ করবা, তোমার ফ্রিকোয়েন্সির এই আউটপুট রেসপন্সটা তত আইডিয়ালের কাছে হবে। ফর এক্সাম্পল ব্লুটা মনে করো ফার্স্ট অর্ডারের জন্য, ঠিক আছে? এখন আমি যদি সেকেন্ড, এক সেকেন্ড আমাকে একটা টাইম, ব্লুটা মনে করো হচ্ছে আমার ফার্স্ট অর্ডারের জন্য। এখন আমি যদি সেকেন্ড অর্ডারের গ্রাফ দেখি, আমি অর্ডার যত ইনক্রিজ করবো আমার তত আইডিয়ালের কাছে আসবে। একটু ড্র করি, দেখো বোঝো না কিনা। আমার সেকেন্ড অর্ডারের জন্য রেড কালার এখন যেটা ড্র করতেছি সেটা। ওকে, এগেন আমি যদি আবার অর্ডার ইনক্রিজ করি, আমার আর একটু আইডিয়ালের কাছে যাবে। এগেন ইফ ইউ রিমেম্বার, আইডিয়ালটা ছিল হচ্ছে আমার একদম ভার্টিক্যাল একটা লাইন, তাই না? আইডিয়াল কোনো সময় পাবো না, বাট আইডিয়ালের কাছে যাবে আর কি। এগেন আমি যদি থার্ড অর্ডার ড্র করি, আমার আরেকটু আইডিয়ালের কাছে যাবে বা আরেকটু ভার্টিক্যাল হবে, তাই না? থার্ড অর্ডার। তো ইভেনচুয়ালি আমি যত অর্ডার ইনক্রিজ করব তত আমার আউটপুট রেসপন্সটা ভালো হবে, তত বেশি ক্লোজ টু আইডিয়াল হবে আর কি, তত বেশি ফল অফটা ইম্প্যাক্ট তত কম। এই কারণে আমরা অর্ডারটা ইনক্রিজ করি। এটার যদি বোর্ড প্লটটা দেখো, বোর্ড প্লট হচ্ছে আমার মেইনলি ওয়াই অ্যাক্সিস, যেটা ওয়াই অ্যাক্সিসে আমরা গেইনটা প্লট করি। কিভাবে করি? এই যে 20 একটা ফর্মুলা লেখা হচ্ছিল, তাই না? 20 লগ দুইটা ভোল্টেজের, ইনপুট আর আউটপুট ভোল্টেজের রেশিও, 20 লগ ইনপুট আউটপুট ভোল্টেজের রেশিও। এগেন এটা তেমন আহামরি কঠিন কিছু না, তুমি যদি ইনপুট ভোল্টেজ জানো, আউটপুট ভোল্টেজ জানো, তুমি এই ডেসিবলে এই ভ্যালুটা বের করতে পারবে। আর তখন জাস্ট একটা প্লট ড্র করবে। এখান থেকে বোঝার ব্যাপার কি, আগে যেরকম দেখো, আগে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি এরকম ছিল যেখানে ফর এক্সাম্পল ভ্যালুগুলো আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে। বোর্ড প্লটে কাট অফ ফ্রিকোয়েন্সিটা হচ্ছে, আমি আগের দিন হয়তো বলছিলাম, 3 ডেসিবল কমবে যখন, সেটা হচ্ছে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি। ফর এক্সাম্পল আমার এই এইটা যদি আমার 20 ডেসিবল হয়, এখান থেকে 3 ডেসিবল ডিক্রিজ করবে, তার মানে 17 ডেসিবলে যে ফ্রিকোয়েন্সিটা পাচ্ছি সেটা হচ্ছে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি। 17 ডেসিবলে যে ফ্রিকোয়েন্সিটা পাবো সেটা হচ্ছে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি ইন দ্য বোর্ড প্লট। বোর্ড প্লটে সেটা হচ্ছে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি, মানে 3 ডেসিবল লেস যে ফ্রিকোয়েন্সিটা, সেই ফ্রিকোয়েন্সিটা -3 ডেসিবল যেটা, সেটাকে কাট অফ ফ্রিকোয়েন্সি বলা। এখানে আমরা দুইটার আউটপুট রেসপন্স দেখলাম, একটা গেইনের এগেনস্টে দেখলাম, আর একটা হচ্ছে গেইনকে ডেসিবলে কনভার্ট করে কিভাবে করব, 20 লগ রেশিও অফ ইনপুট ভোল্টেজ ডিভাইডেড বাই আউটপুট ভোল্টেজ। এখন আমাদের ল্যাব ম্যানুয়ালে যেটা দেওয়া আছে, সেটা ল্যাব ম্যানুয়ালে দেওয়া হচ্ছে একটা সেকেন্ড অর্ডার হাই পাস ফিল্টার। এগেন দ্য অর্ডার ইজ, again the order is dependent on the number of reactive components, মানে কতগুলো রিঅ্যাক্টিভ কম্পোনেন্টস থাকে। স্যার এখানে রিঅ্যাক্টিভ কম্পোনেন্টস, হ্যাঁ বলো। স্যার ওই আমরা যে অর্ডার যত বাড়াই তত কাছে হয়, বাট এই অর্ডার বাড়ানোর ট্রেড অফটা কি? অর্ডার বাড়ানোর ট্রেড অফ দেখো, যত বেশি অর্ডার বাড়াবা তত বেশি সার্কিটটা কমপ্লেক্স হচ্ছে না? কম্পেয়ার টু তোমার একটা রেজিস্টার একটা ক্যাপাসিটার, ওইটার সাথে তুলনা করতে গেলে তোমার যত অর্ডার বাড়াচ্ছ আরও ক্যাপাসিটার আরও রেজিস্টার আসতেছে, তাই না? সার্কিটটা কমপ্লেক্স হয় তত বেশি, কমপ্লেক্সিটি তত বাড়তে থাকে। ইয়েস স্যার, আর কষ্টও বেড়ে যায়। হ্যাঁ, ইভেনচুয়ালি কস্ট ওভার, হ্যাঁ।
এগেন এটা আবার নিডের উপর ডিপেন্ড করে, সবসময় যে ফার্স্ট অর্ডার খারাপ বা সেকেন্ড অর্ডার ভালো এরকম না, আমার ইউজড কেসের উপর ডিপেন্ড করে। আচ্ছা যেটা বলছিলাম, বুঝতে পারছো তো? আর কোনো কোয়েশ্চেন আসছে? আমি আগাবো কি? জি আচ্ছা স্যার, ঠিক বুঝছি। আছে। এগেন যেটা বলেছিলাম, এগেন সেকেন্ড অর্ডার হাই পাস ফিল্টার, এটাকে সেকেন্ড অর্ডার বলতেছি কারণ নাম্বার অফ রিঅ্যাক্টিভ কম্পোনেন্টস, এখানে নাম্বার অফ রিঅ্যাক্টিভ কম্পোনেন্টস বা ক্যাপাসিটার হচ্ছে দুইটা, এই কারণে এটাকে আমি সেকেন্ড অর্ডার বলতেছি। এটাই আমাদের ল্যাব ম্যানুয়ালে ছিল, আর আজকে এইটারই আমরা সিমুলেশনটা দেখব। আচ্ছা কি কি ছিল এরপরে? এরপরে আমার এই যে ইনপুট যেটা, এটাকে বলা হচ্ছে একটা সাইনোসয়েডাল ছিল, আর এটার 1 ভোল্ট অ্যামপ্লিটিউড। 1 ভোল্ট অ্যামপ্লিটিউড মানে হচ্ছে পিক টু পিক হচ্ছে 2 ভোল্টস, তাই না? পিক টু পিক হচ্ছে 2 ভোল্টস। আচ্ছা এগেন এই সার্কিটটাকে আমরা গিভেন ধরবো। আমরা ছোটোবেলায় যে ইলেকট্রনিক্স ওয়ানে একটা দেখছিলাম যে ক্লাসিক্যাল বায়াসিং সার্কিটের ডিজাইন, সেমভাবে এই সার্কিটেরও একটা ডিজাইন রুল আছে। ডিজাইন রুলটা হচ্ছে কিছুটা এরকম যে R1 যেটা হবে এটা হবে R2 ডিভাইডেড বাই 2। দেখো R1 আর R2 দুইটা রেজিস্টার আছে, R1 হবে R2 ডিভাইডেড বাই 2, এগুলো হচ্ছে ডিজাইন রুলের আন্ডারে পড়ে। ফিডব্যাক রেজিস্ট্যান্স হবে RF হবে R2 এর ইকুয়াল, ক্যাপাসিটর দুইটা ইকুয়াল হবে C1 ইজ ইকুয়াল টু C2, এই দুইটাকে ইকুয়াল হলে আমি একটা কমন সি দিয়ে রিপ্লেস করতে পারি। আর কাট অফ ফ্রিকোয়েন্সির ফর্মুলাটা হচ্ছে এটা, F ইজ ইকুয়াল টু √2 ডিভাইডেড বাই 4 পাই R2 মাল্টিপ্লাইড বাই C। আমরা স্টার্ট করবো কিভাবে? আমাদের স্টার্টিং পয়েন্টটা হবে এই যে এই ইকুয়েশনটা, লাস্টের ইকুয়েশনটা। এখন দেখো তো আমার এই লাস্টের ইকুয়েশনে আননোন কয়টা? আননোন হচ্ছে তিনটা, তাই না? একটা হচ্ছে এফ, একটা হচ্ছে আমার R2, একটা হচ্ছে আমার সি, তাই না? তিনটা আননোন প্যারামিটার। এগেন একটা ইকুয়েশন থেকে আমি তিনটা আননোন বের করতে পারি না, তাই না? ইনফাইনাইট সলিউশন বের হয়। একটা ইকুয়েশন থেকে আমি একটা আননোন বের করতে পারি। তাহলে কি করব? তাহলে করব হচ্ছে দুইটার ভ্যালু আমি অ্যাজিউম করে নিব, ওই হিসেব করে ক্যালকুলেশনটা স্টার্ট করব। ফর এক্সাম্পল আমি যদি আমাদের ল্যাব ম্যানুয়ালে যেরকম কাট অফ ফ্রিকোয়েন্সি অ্যাজিউম করে নিচ্ছে, যেরকম যদি দেখাই, ফর এক্সাম্পল আমি ফার্স্টে কাট অফ ফ্রিকোয়েন্সি এফ এর ভ্যালুটা অ্যাজিউম করে নিলাম 1 কিলোহার্টজ। এটা তোমার যা ইচ্ছা তা নিতে পারো, কিন্তু ফর দ্য টাইম বিং আমরা এরকম একটা হাই পাস ফিল্টার চাই যেটার কাট অফ ফ্রিকোয়েন্সি হবে 1 কিলোহার্টজ। হ্যাঁ, এটা আমরা অ্যাজিউম করে নিচ্ছি। আরেকটা ভ্যালু অ্যাজিউম করতে হবে, এই সি এর একটা ভ্যালু আমি অ্যাজিউম করে নিলাম 0.1 মাইক্রোফ্যারাড। এগেন এই অ্যাজামশনটা একটা কী বলা যায়, এডুকেটেড গেস হতে হবে। ক্যাপাসিটারে এরকম একটা ভ্যালু নিতে পারবো না যেটা মার্কেটেই অ্যাভেলেবেল না। মার্কেটে অ্যাভেলেবেল বা কমনলি ইউজ এরকম একটা ভ্যালু অফ ক্যাপাসিটার নিতে হবে, ক্যাপাসিটেন্স নিতে হবে। তো ফার্স্টের দুইটা আমি অ্যাজিউম করে নিলাম। এখানে দেখো আমার এফ এর ভ্যালু এখন আমি অ্যাজামশন থেকে জানি, একটা অ্যাজিউম করে নিলাম। সি এর ভ্যালু দেখো আমি অ্যাজামশন থেকে জানি। এই এফ আর সি এই দুইটা ভ্যালু যদি আমি প্লাগ ইন করি আমি R2 এর ভ্যালু পেয়ে যাব, তাই না? এফ আর সি এই দুটার ভ্যালু আমি যদি এই লাস্টের ইকুয়েশনে প্লাগ ইন করি R2 এর ভ্যালু পেয়ে যাব। এগেন এখন R2 এর ভ্যালু পেয়ে গেলে বাকি সব পাওয়া যাবে। ফর এক্সাম্পল R2 এর ভ্যালু যদি আমি জানি, তাহলে R1 এর ভ্যালু হচ্ছে R2 ডিভাইডেড বাই 2, তাহলে এগেন R1 এর ভ্যালু পেয়ে যাব। 1.1 আসে, আমরা 1.2 নিলাম কারণ এটা অ্যাভেলেবল, তাই না? এটা লোকালি অ্যাভেলেবল কম্পোনেন্টের মধ্যে 1.2 আসে। এগেন ফিডব্যাক রেজিস্টার যেটা ফিডব্যাক রেজিস্ট্যান্স সেটা হচ্ছে ইকুয়াল টু দ্য ভ্যালু অফ R2, এটা ডিজাইন রুল হিসেবে। তো এগেন RF এর ভ্যালু হচ্ছে 2.2 হুইচ ইজ দ্য ভ্যালু অফ R2। কী করলাম আরেকবার বলি, আমার দুইটা ভ্যালু আমি অ্যাজিউম করে নিচ্ছি এফ অ্যান্ড সি। এফ অ্যান্ড সি ভ্যালু অ্যাজিউম করার পর R2 এর ভ্যালু ক্যালকুলেট করলাম, ওই R2 এর ক্যালকুলেটেড ভ্যালু থেকে R1 RF আর সিটা অ্যাসাম্পশন থেকে পেয়ে গেছি, এগুলো পেলাম। ঠিক আছে, এভাবে করে আমি যে কোনো একটা হাই পাস সেকেন্ড অর্ডার হাই পাস ফিল্টার চাইলেই ডিজাইন করতে পারি। আমাকে যদি কাট অফ ফ্রিকোয়েন্সি বলে দেয় 2 কিলোহার্টজ হতে হবে, ক্যাপাসিটার একটা ভ্যালু অ্যাজিউম করে আমি বাকি কম্পোনেন্টগুলোর ভ্যালু বের করতে পারি। এগেন ডিজাইন মানে হচ্ছে এখানে এই সার্কিটের জন্য রেজিস্ট্যান্স, ক্যাপাসিটেন্স এগুলোর ভ্যালু বের করা, এগুলো হচ্ছে এখানে ডিজাইন। আচ্ছা দেখো তো এইটুকুনে কোনো কোয়েশ্চেন আছে যে এই ভ্যালুগুলো কীভাবে আসলো বা কেন আসলো? ওকে, এইটা যদি বোঝা যায়, আজকে আমরা নতুন একটা জিনিস করবো, সেটা হচ্ছে এসি সুইপ। এসি সুইপ তোমাদের যদি এটার ডেটা শিটটা মনে থাকে, এটা ডেটা আমি একটু এখানে পরে আসতেছি, একটু ওয়েট করো। ডেটা শিটটা এরকম ছিল, তাই না? কী ছিল জানি, ফ্রিকোয়েন্সি ফিক্স ছিল না, ফ্রিকোয়েন্সিকে আমরা ভ্যারি করে করে বারবার ভ্যারি করে করে আউটপুট ভোল্টেজগুলো আমরা নোট ডাউন করছিলাম, তাই না? ফ্রিকোয়েন্সিকে বারবার ভ্যারি করে আউটপুট ভোল্টেজকে নোট ডাউন করছি।
তো ফ্রিকোয়েন্সি ভ্যারি করে যে কি বলা যায় অ্যানালিসিস, যে সিমুলেশন অ্যানালিসিস, সেটা হচ্ছে এসি সুইপ। কি কি লাগবে আমার? ফার্স্ট এগেন আমার এখানে একটা ভোল্টেজ সোর্স আছে। আমরা কোন ভোল্টেজ সোর্স আজকে ইউজ করব? আজকে আমরা এই যে এগেন পার্ট ব্রাউজার মেনুতে গিয়ে ভিএসি এই কথাটা লিখব। এই কথাটা লিখলে একটা এরকম ভোল্টেজ সোর্স দেখতে আসবে। আমার ল্যাব ম্যানুয়ালে গিভেন ডেসক্রিপশন হচ্ছে এটার অ্যাম্পলিটিউড 1 ভোল্ট, তাহলে আমি এই 0 ভোল্টের জায়গায় 1 ভোল্ট লিখব। দেখাচ্ছে, এটাও দেখাচ্ছে। তারপরে কি করব? তারপরে আমার এই এসি সুইপ যে অপশনটা আছে এটাকে টিক দিতে হবে, এটাকে ইনেবল করতে হবে। এটাকে ইনেবল করার পর এটার ভেতরে অনেকগুলো প্যারামিটার আছে, এক একটা করে সেট করতে হবে। ফার্স্টে হচ্ছে এটার এসি সুইপ টাইপকে ডেকেইডে সেট করতে হবে, আর তারপর স্টার্ট ফ্রিকোয়েন্সি আর এন্ড ফ্রিকোয়েন্সিটা সেট করতে হবে। পয়েন্টস পার ডেকেড এটা চাইলে তোমার ইচ্ছা মতো একটা কিছু দিতে পারো, ভ্যারি করাতে পারো, কিন্তু এই স্টার্ট ফ্রিকোয়েন্সি আর এন্ড ফ্রিকোয়েন্সিটা ঠিকঠাক মতো দিতে হবে। আচ্ছা, স্টার্ট ফ্রিকোয়েন্সি 10 হবে, এন্ড ফ্রিকোয়েন্সি 10K হবে, এটা বুঝলাম কিভাবে? মানে 10 হার্টজ থেকে যে স্টার্ট করতে হবে আর 10 কিলো হার্টজে যে এন্ড করতে হবে, বুঝলাম কিভাবে এটা? এটা বুঝলাম আমাদের এই ম্যানুয়াল দেখে, তাই না? ম্যানুয়ালে দেখো আমার ফ্রিকোয়েন্সি স্টার্ট হচ্ছে 100 থেকে, ফ্রিকোয়েন্সিগুলো এন্ড হচ্ছে 100 কিলো হার্টজ, তাই না? আমি 10 কিলো হার্টজ লিখছি, তাহলে 100K হবে, 10K হবে না এখানে, 100K হবে। 10 হার্টজ থেকে 100 কিলো হার্টজ পর্যন্ত এটা ভ্যারি করতে হবে। আচ্ছা দেখি একটা একটা করে। এটা হচ্ছে আমার স্কেম্যাটিক। আমার অপারেশনাল অ্যাম্প্লিফায়ারকে সেট করা শেষ। UA741 একটা কম্পোনেন্ট আনলাম, একবার ফ্লিপ করলাম, দুইবার রোটেট করলাম। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে একটা সোর্স অ্যাড করতে হবে, তাই না? এবারকার সোর্সটা আমি কি জানি বলছিলাম, যে VAC নামের একটা কম্পোনেন্ট আনতে হবে, VAC। আচ্ছা এগেন আমি যদি গেট নিউ পার্ট এটা ক্লিক করি, আমি এখানে VAC এই কথাটা লিখলাম, লেখার পর এটাকে আমি প্লেস করলাম এক জায়গায়, যে কোনো এক জায়গায় প্লেস করলাম। ঠিক আছে, এখন আমার এই ম্যানুয়ালে বা এখানে যে সার্কিটটা আছে এরকম করে আমি একটা সার্কিট বিল্ড করার ট্রাই করি। একটা কাজ করি, দুইটাকে দুই পাশে নিয়েছি। ওকে, এখন যদি দেখা যায় কি, ওকে এখন যদি দেখো আমার রেজিস্টার আছে হচ্ছে 4টা, ক্যাপাসিটার আছে হচ্ছে 2টা। তো এখন আমি এখানে ক্যাপাসিটার আনবো কিভাবে? গেট নিউ পার্টে গিয়ে, আমি গেট নিউ পার্টে দেখে পার্ট ব্রাউজার মেনুতে আমি সি লিখবো, তারপর এগেন প্লেস অ্যান্ড ক্লোজ। ওকে, অ্যালাইনমেন্টগুলো এখানে হরাইজন্টাল, ক্যাপাসিটার অ্যালাইনমেন্ট ওইখানে হরাইজন্টাল, তাহলে ঠিকঠাক প্লেস করতে পারবো। ওকে, তারপর কি রেজিস্টার লাগবে? রেজিস্টার লাগবে 4টা, তাই না? এগেন গেট নিউ পার্টে যাব, আর লিখবো, তারপর হচ্ছে প্লেস অ্যান্ড ক্লোজ। এখানে একটা রেজিস্টার প্লেস করলাম, এখানে একটা রেজিস্টার প্লেস করলাম। ঠিক আছে, বাকি দুইটা রেজিস্টার অ্যালাইনমেন্ট হচ্ছে ভার্টিক্যাল, তাহলে এই রেজিস্টার যেটা আছে এটাকে রোটেট করতে হবে। রোটেট করব কিভাবে? রোটেট করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল R। কন্ট্রোল R দিলে এরকম রোটেট হবে, কন্ট্রোল R দিলে এরকম রোটেট হয়। ঠিক আছে, আপাতত আমি এখন ওয়ারিংগুলো করি। ভুল জায়গায় ওয়ারিং করছি না, আমার এই সার্কিট ডায়াগ্রামের মতো দেখে দেখে আমি জাস্ট ওয়ারিং করতে চাই কিছু। ওকে, এখন যদি দেখো আমার ভ্যালিউসগুলো ঠিক করতে হবে, নেমগুলো ঠিক করতে হবে এরকম দরকার নেই, নেম ডিফারেন্ট হলে সমস্যা নেই। দ্য নেমস ক্যান বি ডিফারেন্ট বাট দ্য ভ্যালিউস মাস্ট বি সেম, ভ্যালুগুলো অবশ্যই সেম হতে হবে। যেরকম ফার্স্ট ক্যাপাসিটরের ভ্যালু হচ্ছে 0.1 মাইক্রোফ্যারাড, 0.1 ইউ। পরের ক্যাপাসিটরের ভ্যালুটা হচ্ছে 0.1 ইউ, এই রেজিস্টারের ভ্যালুটা হচ্ছে 2.2K। এটার লোড রেজিস্ট্যান্স এটার ভ্যালু হচ্ছে 10K, আর এটার ভ্যালুটা স্যার হচ্ছে, ওই বায়াসিং দুইটা আর হ্যাঁ 1 এক্স্যাক্টলি, আর 5। হ্যাঁ 1 আর 5 তো কিছু হবে না, এগুলো হচ্ছে অফসেট নাল। আর বায়াসিংটা আমি ইচ্ছা করে এখনো দিইনি, একটু পর দিব ওই জন্য। 1 আর 5 তো আমরা ইউজ করি না, তাই না? মনে পড়ে না অফসেট নালগুলো ইউজ করি কি? হার্ডওয়্যারে তো ইউজ করি না কোনো সময়।
এই 1 আর 5টা এরকম ওপেনই থাকবে, কিছু কোনো কানেকশন নেই। ঠিক আছে, বোঝা যায়? Yes, sir. বায়াসিং যেটা বললো এটা ঠিক বলছে, বায়াসিং আমি ইচ্ছা করে দিই নাই, এখন দিব। এগেন বায়াসিং আগের দিন দিছিলাম কিভাবে মনে আছে? বাবল ইউজ করে। ফর এক্সাম্পল এই প্লাস টার্মিনালে আমার এরকম একটা কিছু কানেকশন ছিল না, যদি বাবল ছাড়া দেখে আর কি, তাই না? এরকম গ্রাউন্ড আর্থ দিয়ে কানেকশন দিই, এটা মনে হয় 15 ভোল্টস ছিল, তাই না? আর ওইখানে ছিল একটা নেগেটিভ টার্মিনালটা ব্যাটারি বা ডিসি ভোল্টেজ সোর্স। এই জিনিসটা আমি এখন বাবল দিয়ে দেখাবো। ফর এক্সাম্পল আমি দুইটা ডিসি ভোল্টেজ সোর্স নিলাম, আমি জাস্ট এই এরিয়াটুকুতে একটু জুম করি তাহলে। আচ্ছা, এটা হচ্ছে আমার 15 ভোল্টস, এটা হচ্ছে আমার 15 ভোল্টস। এখানে আমি বাবল ইউজ করি কয়েকটা। এগেন বাবল বলতে হচ্ছে এই যে পার্ট ব্রাউজার মেনুতে বাবল, BUBBL, বাবল এই কথাটা লিখবে। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে দুইটার মধ্যে ইন্টার কানেকশন করা। ফর এক্সাম্পল আমি একটু বলি, ওকে, মনে করো এই R1 এইটুকু তো আমার ওয়্যার দিয়ে কানেক্টেড, তাই না? এখন আমি চাইলে এই দুইটার কানেকশন উইদাউট গিভিং এনি ফিজিক্যাল ওয়্যারও কানেক্ট করতে পারি। কিভাবে? বাবল দিয়ে করতে পারি। এটা যদি আমি ডিলিট করি, আমি যদি এখানে একটা বাবল প্লেস করি, ফর এক্সাম্পল এখানে একটা বাবল প্লেস করলাম আর এখানে একটা বাবল প্লেস করলাম, ইভেনচুয়ালি এই দুটা তো ওয়্যার দিয়ে কানেক্টেড ছিল আগে, তাই না? এখন যদি আমি এই দুইটা বাবলকে সেম নেম দিই, এখানে এই জিনিসটা কেস সেন্সিটিভ, ক্যাপিটাল লেটার এ দিলে এখানেও ক্যাপিটাল লেটার এ দিতে হবে। আমি বাবলের উপর ডাবল ক্লিক করলে এরকম একটা নেম লেখার অপশন আসবে, এ লিখলাম। দুইটাকে যদি আমি সেম নেম দিই, ইট ইজ দ্য সেম অ্যাজ কানেক্টিং দিস টু বাই আ ওয়্যার, মানে এই দুটাকে ওয়্যার দিয়ে কানেক্ট করার মতো একদম সেম জিনিস। তো বাবল দিয়ে এই সার্কিটের চাইলে ক্লাটারটা একটু কমানো যায়। এখানে বাবল লাগবে না, এখানে দরকার নেই, এখানে বাবল দেওয়াটা একটা ওভারকিল আর কি, দরকার নেই। ওকে, এগেন আমি এখানে বায়াসিং এর জন্য একটা কিছু বানাচ্ছিলাম। ফর এক্সাম্পল আমি বাবল ইউজ করব, আমার উপরের টার্মিনালটা এখানে একটা বাবল, এখানে একটা বাবল, আর এখানে আমি একটা গ্রাউন্ড আর্থ নিই, আর এটার সাথেও একটা বাবল ইউজ করি। এখানে জিনিসটা কি সেন্সিটিভ, আমি ক্যাপিটাল লেটারে জিএনডি দিলাম, একটা কিছু নাম দিলেই হয়েছে। আচ্ছা দেখো, আমি উপরের টার্মিনালটার নাম দিলাম হচ্ছে ফর এক্সাম্পল ভিসিসি প্লাস, নিচের টার্মিনালটার নাম দিলাম হচ্ছে জিএনডি গ্রাউন্ড, এখানের উপরের টার্মিনালটার নাম দিলাম হচ্ছে জিএনডি গ্রাউন্ড, আর এখানে নিচের টার্মিনালটার নাম দিলাম হচ্ছে ভিসিসি মাইনাস। ওকে, এগেন দেখো এখানে ডিরেক্টলি আমি এই জিনিসটাই না এখানে প্লেস করতেছিলাম, তাই না? যে ফর এক্সাম্পল এই জিনিসটাতে এভাবে প্লেস করতেছিলাম, এই ভিসিসি প্লাস আর এই 7 নাম্বার টার্মিনাল এই দুইটা কানেক্টেড ছিল থ্রু আ ওয়্যার। এখন যদি আমি বাবল দিয়ে কানেক্ট করতে চাই এই দুটার ইন্টারকানেকশন বোঝানোর জন্য, আমি 7 টার্মিনালে একটা বাবল দিলাম, তাই না? এই বাবলটার নাম দিলাম হচ্ছে আমি ভিসিসি প্লাস। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমার এই ভিসিসি প্লাস এইটা আর এই 7 নাম্বার পিন এই দুইটার মধ্যে ওয়্যার দিয়ে, মানে ভার্চুয়াল একটা ওয়্যার দিয়ে কানেক্টেড হয়ে গেছে। তো আমাদের ওই ক্লাটারটা কমে গেল। এগেন এখানেও সেম কাজটা আমরা করতে পারি, এখানে একটা বাবল দিয়ে ভিসিসি মাইনাস এই কথাটা লিখতে পারি, বাবল কানেক্ট করলো এখানে ভিসিসি মাইনাস, এটাই যাবে। ওকে, এখন মোটামুটি শেষ। আমি আউটপুট দেখতে চাই, এই জন্য আউটপুটের এই সাইডে একটা প্রোব, ভোল্টেজ প্রোব ইউজ করব। আমার সার্কিট ডায়াগ্রাম শেষ, ভ্যালিউসগুলো ঠিকঠাক করা শেষ, খালি এই সোর্সের ভোল্টেজটা ঠিক করতে হবে। এটা মনে হয় 1V এরকম ছিল, তাই না? আচ্ছা, পরে যদি মনে পড়ে কী ছিল আমাদের সেট আপ, তাই না? সেট আপ অ্যানালিসিসে যেতে হবে। এই যে এটা অ্যানালিসিস সেট আপে গিয়ে এসি সুইপকে সিলেক্ট করে এই কয়েকটা জিনিস একটু লিখতে হবে। আচ্ছা যাই, এই যে এখানে আমার ইয়েলো কালার বক্স, সিমুলেশন বক্সের লেফটে যেটা আছে আমার, এখানে এই সাইডে তোমার একটা এই আপার সাইডে থাকতে পারে, এক জায়গায় হইলে ইয়েলো কালার বক্সের লেফটে যেটা, ওইটা কী করবো? ফার্স্টে এসি সুইপটাকে টিক করবো, এটাকে টিক করলাম, এসি সুইপে ক্লিক করব, তারপর কি করব? ডেকেইড এই অপশনটা সিলেক্ট করব,
তারপর এখানে পয়েন্টস বা ডেকেড যা আছে 101 এটা থাকুক। স্টার্ট ফ্রিকোয়েন্সি কি জানি আমাদের ল্যাব ম্যানুয়ালে কি কত ফ্রিকোয়েন্সি থেকে স্টার্ট করতে হবে, 100, তাহলে আমি স্টার্ট ফ্রিকোয়েন্সিটা 100 দিয়ে দিই। ওকে, আর এন্ড ফ্রিকোয়েন্সি আমাদের ল্যাব ম্যানুয়ালে কততে জানি শেষ করতে হবে 100K, তাই না? তাহলে এন্ড ফ্রিকোয়েন্সিটা আমি 100K লিখে দিই। ওকে, কাজ শেষ। এখন ওকে, আর কোনো কিছু করতে হবে না। ওকে দিলাম, ক্লোজ করলাম, হয়ে গেল। এখন যদি আমি আমার এটা সেভ করি, সেভ করার পর যদি সিমুলেট করি, এক্সপেকটেশন ঠিকঠাক গ্রাফ দেখায়। আচ্ছা সেভ করি, ফর এক্সাম্পল আমার EEE 08L প্লাস সফটওয়্যার 0। ওকে, সেভ করলাম। সেভ করার পর এখন এটা সিমুলেট করব। সিমুলেশন হচ্ছে ইয়েলো কালার আইকনটা। তাই না? অনেকটা দেখা যায় না, অনেকটা একটু লো পাস ফিল্টার। আমি কি লো পাস ফিল্টারটা? স্যার হ্যাঁ বলো বলো। আমারটা হচ্ছে গিয়ে নিচের থেকে উপরের দিকে যাচ্ছে, হ্যাঁ এক্স্যাক্টলি, নিচের আপনারটা? থেকে উপর দিকেই যাবে। হ্যাঁ, নিচের থেকে উপর দিকে যাবে। আমি মনে হয় একটু গন্ডগোল করছি কি কোনো? নিচের থেকে নাকি আমি এক সেকেন্ড দাঁড়াতে, আমি ম্যানুয়ালটা একটু দেখি। ও হ্যাঁ, আমি মনে হয় স্ক্রিনশটটা কি আগে করে নিচ্ছি না মনে হয়। স্যার আপনি হাই পাস ফিল্টার হাই পাস ফিল্টারে আমি ড্র করছি, জি স্যার। তাই না? কিন্তু গ্রাফটা দেখাচ্ছে আবার অন্যরকম। নিচে তোমাদের সবার কি এরকম দেখাচ্ছে? না স্যার, আমার হচ্ছে গিয়ে হ্যাঁ, নিচের থেকে নিচের উপরে থেকে যাচ্ছে। উপরে যাবে। আমি কি কোনো ভ্যালু সেট করতে ভুল করলাম কি? স্যার আপনি গ্রাউন্ডটা কোথায় দিয়েছেন স্যার? ও হ্যাঁ, থ্যাংক ইউ। আমি গ্রাউন্ডে নেন, আমার সার্কিটে গ্রাউন্ডে। এখন হোপফুলি ঠিকঠাক কাজ করবে। এই এই এগেন মেন সার্কিটে গ্রাফ এখন ঠিক আছে, তাই না? এখন দেখতে অনেকটা একজন জয়েন হতে চাচ্ছ, জয়েন করবি। ওকে, এখন দেখতে অনেকটা হাই পাস ফিল্টারের মতো। এক্সপেকটেশন যেরকম ছিল, একটা ফল অফ থাকবে, মনে পড়ে এই যে নিচের থেকে উপরে যাবে, একটা ফল অফ থাকবে, ওরকম একটা ফল অফ আছে। কি করতে হবে এখন? এই যে এই টেবিলটা এখন ফিল আপ করবা। এখন এখন বলতে আর কি ল্যাব রিপোর্টে এই প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের করেসপন্ডিং আউটপুট ভোল্টেজ কত, এটা কিভাবে দেখবো জানি? এই যে টগল কার্সার নামের অপশন আছে। ফর এক্সাম্পল আমি হচ্ছে 100 হার্টজে আউটপুট কত, এই দেখো আমি যদি এটাকে মুভ অ্যারাউন্ড করি, আমার দেখো কম্পোনেন্টগুলো মুভ অ্যারাউন্ড করতেছে। এই যে A1 যেটা, তাই না? A1টা চেঞ্জ হচ্ছে। A1-এর দুইটা প্যারামিটার আছে না, একটা জিনিস কমা আর একটা জিনিস। ফার্স্ট এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কমা আউটপুট ভোল্টেজ। আচ্ছা ফর এক্সাম্পল আমি একটার জন্য দেখাই, যে কোনো মনে করো আমার 100 হার্টজে আউটপুট ভোল্টেজ কত এটা দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এই জিনিসটা মুভ অ্যারাউন্ড করে 100-এ নিয়ে যাই। একদম ফার্স্টে দেখাচ্ছে 100 হার্টজের জন্য আমার আউটপুট ভোল্টেজ হচ্ছে 10.412 মিলি এম লেখা আছে না, মিলি ভোল্টস। এটা কিভাবে করবো? এখন এটা মার্ক লেবেল অপশনটা সিলেক্ট করবো। মার্ক লেবেল লাস্টে যেটা আছে সেটা সিলেক্ট করলে এখানে এরকম এটা লেখা চলে আসে। এগেন এটার আমরা কালারটা ইনভার্ট করব। কালার ইনভার্ট করব কিভাবে? উইন্ডো, কপি টু ক্লিপবোর্ড, চেঞ্জ হোয়াইট টু ব্ল্যাক। এটা দেওয়ার পর আমাদের ইয়েতে পেস্ট হয়ে গেছে। আর তারপর হচ্ছে জাস্ট একটা ওয়ার্ড ফাইল নিয়ে কন্ট্রোল V দিয়ে এরকম পেস্ট করবো। তো এই জিনিসটা তোমার মার্ক লেবেল বা ট্রেসটা মার্ক করতে হবে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সির জন্য। তার মানে এই জিনিসটা তোমার 7বার স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট বলতে মানে 7বার এরকম প্লট করবা, মার্ক লেবেল করবা, এটা কপি টু ক্লিপবোর্ডে দিবা। 7বার এরকম প্রত্যেকটা ডেটা পয়েন্ট যদি এরকম লেবেল করা থাকে, ঠিক আছে? তা না হলে কিন্তু ল্যাব রিপোর্টে ফুল মার্কস পাবা না। ল্যাব রিপোর্টে ফুল মার্কস পাওয়ার জন্য এই জিনিসটা যদি লেবেল করা থাকে, ঠিক আছে? এইটা গেল একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে আমি যদি গেইন দেখতে চাই ডেসিবেলে, ওইটা কিভাবে দেখব? ফর এক্সাম্পল এখানেই আমি আরেকটা প্লট অ্যাড করতে পারি। এই যে প্লট অপশন যেটা আছে, প্লট অপশন যদি আমি সিলেক্ট করি, অ্যাড
প্লট টু উইন্ডো, দেখো উপরে একটা ব্ল্যাঙ্ক প্লট ক্রিয়েটেড হয়েছে, তাই না? এখানে চাইলে আমি ট্রিস অ্যাড করতে পারি, উপরের প্লটে আমি চাইলে ট্রিস অ্যাড করতে পারি। কিভাবে? ট্রিস সিলেক্ট করলাম, অ্যাড ট্রিস। এখানে আমি ওই গেইনের ইকুয়েশনটা লিখবো। আমার গেইনের ইকুয়েশনটা কি জানিছিল, এই যেরকম একটা কিছু ছিল, তাই না? 20 লগ আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, এই জিনিসটা আমি জাস্ট এখানে ইকুয়েশনটা লিখব। 20 মাল্টিপ্লাইড বাই লগ, লিটারালি কিবোর্ডে লিখতে পারো অথবা এখানে লেখা আছে দেখো লগ, এটা আউটপুট বাই ইনপুট। আউটপুট কি দেখো, এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের যে আউটপুট সেটাই তো আউটপুট, না মানে 6 নম্বর পিন যেটা। এখন দেখো এখানে অনেকগুলো অপশন আছে। ফর এক্সাম্পল আমি আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই ইনপুট ভোল্টেজ দেখতে চাই, তো এই যে কারেন্ট যে অপশনগুলো আছে এটাকে আমি আনটিক করে দিই, কারেন্টসগুলো আমি দেখবো না, তাহলে ক্লাটারটা একটু কমবে। এখন দেখো লাস্টে এখানে একটা কথা লেখা আছে, VU1 আউট মানে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার আউটপুট। এই জিনিসটা একবার ক্লিক করবো, ক্লিক করলে এরকম আসে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আচ্ছা ইনপুট কি জানি, ইনপুটে আমার ভোল্টেজ সোর্সের নামটা কি, ভোল্টেজ সোর্সের নামটা হচ্ছে আমার স্কেমেটিকে নাম হচ্ছে V1, তোমার স্কেমেটিকে যেই নাম ওই নাম হিসেবে খুঁজে পাবা, আমারটা নাম হচ্ছে V1। আচ্ছা এখন আমি স্ক্রোল করে দেখি V1 কই, এই যে দেখো লাস্টে দেখাচ্ছে V1 প্লাস, এই জিনিসটা V1 প্লাস, এটা তার মানে আমার আউটপুট ডিভাইডেড বাই ইনপুট 20 লগ আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এই জিনিসটা করো তাহলে এরকম একটা বোর্ড প্লটটা যেরকম এক্সপেকটেশন ছিল ওরকম প্লটটা আসতেছে, তাই না? মনে পড়ে এই যে, তাই না? এক্সপেকটেশন এরকমই তো ছিল, এরকমই তো কিছুটা আসতেছে। আচ্ছা এই গ্রাফ আসলে, এখন এই গ্রাফ দিয়ে কী করবো, এই গ্রাফ দিয়েও সেম কাজ করতে হবে। ফ্রিকোয়েন্সির জন্য গেইনগুলোকে দেখবো। এখন এখন যদি তুমি এই গ্রাফে যাও, এই গ্রাফে গিয়ে তুমি যদি টগল কার্সের অপশনটা সিলেক্ট করো, মুভ অ্যারাউন্ড করতে পারবো এই গ্রাফ। এগেন ফার্স্টেরটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি, সেকেন্ডেরটা হচ্ছে আমার গেইন। দেখো 100K পর্যন্ত ফ্রিকোয়েন্সি যাচ্ছে, 100 হার্টজ থেকে স্টার্ট হয়। আচ্ছা তাহলে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সির জন্য এখন গেইনগুলো লিখবো একটা একটা করে। ফর এক্সাম্পল 100 হার্টজের জন্য গেইন কত, ওই কত হার্টজের জন্য গেইন কত, এরকম প্রত্যেকটা লিখবা। লেখার সময় এগেন ডেটা পয়েন্টগুলো মার্ক করবা, মার্ক করার পর উইন্ডোতে গিয়ে কপি টু ক্লিপবোর্ড করে এগুলাও ডেটা পয়েন্ট সহ কপি টু ক্লিপবোর্ড করতে হয়, ঠিক আছে? তাহলে এটার জন্য বলো, একটা একটা করে হচ্ছে গিয়ে ডেটা পয়েন্ট নিয়ে ওইটা হচ্ছে কপি টু ক্লিপবোর্ড দিব নাকি 7টা পয়েন্টই মানে হচ্ছে মার্ক করে ওইটা ওকে ওকে, স্ক্রিনশট এটা দিব? ভেরি গুড পয়েন্ট বলছো যে তুমি চাইলে 7টা পয়েন্ট মার্ক করে দিতে পারো, ঠিক আছে? 7টা পয়েন্ট মার্ক করলে ইজি হয় নাকি? তাহলে এরকম 7টা পয়েন্ট মার্ক করে করে করো, জি স্যার। ঠিক আছে? 7টা পয়েন্ট মার্ক করে করো। থ্যাংক ইউ, ভেরি গুড কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন করছো। তো 7টা পয়েন্ট মার্ক করে করে একবার স্ক্রিনশট নাও, থাক। এইখানে স্যার যে গ্রিনটা স্যার যে ও সরি, এক মিনিট। কি বলবো? আচ্ছা ঠিক আছে, বলো, বলতে থাকো, ঠিক আছে। স্যার বলতেছিলাম যে হ্যাঁ কি বলছিলাম আমি, স্যার ভুলে গেছি স্যার। থাক হ্যাঁ বলো, সমস্যা নেই, বলো। স্যার, খেয়াল নাই স্যার, ভুলে গেছি। মানে এটা থিকনেস ইনক্রিজ করবা কি এরকম কিছু কি? চাইলে না না থিকনেসও ইনক্রিজ করা যায়, কিন্তু রাইট ক্লিক করে আচ্ছা স্যার, প্রপার্টিজ সিলেক্ট করে উইথটা স্যার, ছোট বড়। গেইনগুলো মাইনাস আসতেছে কেন স্যার, এটা জিজ্ঞেস করতে চাচ্ছি। ও গেইনগুলো মাইনাস আসতেছে কেন? এটা এক্সপেকটেশনই ওরকম গেইন নেগেটিভে আসে। এই দেখো গেইনগুলো এখানে বোর্ড প্লটটা যখন করবো ওরকম ভাবেই করা ও হয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যখন 20 লগারিদমের ভেতর ভ্যালুগুলো দিবা তখন ওই হিসেবে আসবে। বুঝতে স্যার, এখন কি স্যার আমাদের একটু 10 মিনিট ব্রেক দেওয়া যায় হ্যাঁ স্যার? এক্স্যাক্টলি, আমি এখনই আমি ব্রেকটা দিচ্ছিলাম। আচ্ছা। আমি একটু বলে নিই, এটা শেষ করে নিই একটু। তো হাই পাস ফিল্টারের জন্য ওই কাজটা করবা, আর লো পাস ফিল্টারের জন্য আমি দেখাচ্ছি না, একদম সেম কাজটা করবা। ফার্স্ট অর্ডার একটা লো পাস ফিল্টার এখানে ফিগার দেওয়া আছে, সেম জিনিসই হবে। প্লটগুলো দেওয়া আছে, ফার্স্ট অর্ডারের জন্য কিছু করতে হবে না। এখানে জাস্ট একটা জিনিস একটু সুন্দর করে দেওয়া আছে যে যত অর্ডার ইনক্রিজ করবো তত আইডিয়ালের কাছাকাছি আসবে। ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার। আর তোমরা এখানে ও বোর্ড প্লটটা আছে, বোর্ড প্লটটাও তোমরা পিস পাইসে আউটপুট উইন্ডোতে করবা। এই জিনিসটা করবা, এটার জন্য ডিজাইন রুল ছিল, ডিজাইন রুল হিসেবেই এই এই কয়েকটা ভ্যালুসগুলো আসছে, ঠিক আছে? এটাও এগেন এসি সুইপ করতে হবে, এটাকে ভিএসি, আর একবার বলি এটা অনেকেই ভুল করে, কি করে ভি সাইন দিয়ে করে সিমুলেশন এরার আসে। এটা কিন্তু ভি সাইন না, এটা কিন্তু ভিএসি, ভিএসি, ঠিক আছে? ভিএসি দিয়ে এটা করবা। আর তারপর এগেন এসি সুইপে গিয়ে ভোল্টেজেসগুলো চেঞ্জ করবো, ঠিক আছে? আমি তাহলে 10 মিনিটের ব্রেক দিচ্ছি, 10 মিনিট পর আবার আমরা স্টার্ট করবো। আমি রেকর্ডিংটা পজ করতেছি, ঠিক আছে? 10 মিনিট পর স্টার্ট।
পজ করে প্লে করে দেখো। এটা যেরকম আমার নর্মাল গেইনের প্লটটা। এখন দেখো আমি যদি ফর এক্সাম্পল হাই পাস ফিল্টারের জন্য আমি ডেসিবেলে গেইনটা চাই, তাহলে আমাকে এই ইকুয়েশনটা লিখতে হবে। ঠিক আছে, কয়েকটা কাজ করতে হবে ফার্স্টে। আমি একই প্লটের ভিতর চাই, মানে একই প্লটে চাই না, ডিফারেন্ট একটা প্লট ক্রিয়েট করব। তাহলে আমি প্লট এই অপশনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অ্যাড প্লট টু উইন্ডো এটা ক্লিক করলাম। দেখো ব্ল্যাঙ্ক কালার আর ব্ল্যাঙ্ক আর একটা প্লট ক্রিয়েটেড হচ্ছে। এটার ভেতরে আমি একটা ট্রেস অ্যাড করব। ট্রেসে আমি চাইলে ইকুয়েশন লিখতে পারি, তাই না? ট্রেস, তারপর হচ্ছে অ্যাড ট্রেস, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখো লাস্টে লেখা লেখা আছে ট্রেস এক্সপ্রেশন। আমি চাইলে যে কোনো ইকুয়েশন বা যে কোনো কিছু লিখতে পারি আর এটা করেসপন্ডিং গ্রাফ দেখতে পারি। ফর এক্সাম্পল আমার এখানে ইকুয়েশনটা ছিল এরকম, তাই না? 20 লগ মাল্টিপ্লাইড বাই 20 মাল্টিপ্লাইড বাই লগ আউটপুট বাই ইনপুট। আচ্ছা এই জিনিসটা লিখি, 20 মাল্টিপ্লাই, তাহলে একটা স্টার সাইন দিলাম আর কি, অ্যাস্টেরিস্ক, তারপর হচ্ছে লগ এই জিনিসটা, এটার ভিতরে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আচ্ছা আউটপুট হচ্ছে কার আউটপুট? এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের আউটপুট, তাই না? আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই ইনপুট ভোল্টেজ। যেহেতু আমি ভোল্টেজ নিয়ে কাজ করছি, দেখো এখানে কারেন্টস নামের একটা অপশন আছে, এটাকে আমি আনটিক করে দিই, তাহলে মেনুটা একটু ছোট হয়ে আসবে। দেখো আনটিক করে দিলে এখন খালি সব ভোল্টেজেস দেখাচ্ছে। আচ্ছা ভালো কথা, এই একটা অপশন দেখেছো ভি ইউ1 আউট। ইউ1 হচ্ছে এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের নাম। দেখো এই যেখানে ইউ1 লেখা আছে না, দেখা যায় কি এই যে ইউ1 লেখা, এটা হচ্ছে আমার এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের নাম। তাহলে ভি ইউ1 আউট মানে হচ্ছে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার আউটপুট। এটা জাস্ট এটা ক্লিক করব, ক্লিক করলাম। ডিভাইডেড বাই ইনপুট, ডিভাইডেড বাই ইনপুট, ইনপুট হচ্ছে কি দেখো আমার ইনপুটটার নাম হচ্ছে ভি1, তাই না? ভি1 হচ্ছে আমার ইনপুট। দেখি ভি1 কোথায় লেখা আছে, দেখো ভি ফার্স্ট ব্র্যাকেটের ভিতর ভি1 প্লাস আর ভি ফার্স্ট ব্র্যাকেটের ভিতর ভি1 মাইনাস। আমরা ভি1 প্লাসটা নিচ্ছি এখানে, ঠিক আছে? দেওয়ার পর তারপর ওকে দিব, ওকে দিলে এই যে বোর্ড প্লট যেটা সেটা দেখাচ্ছে। আচ্ছা শুধু ভি1 প্লাস দিলাম কেন, মাইনাসটা দিই নাই কেন? আসলে কাহিনীটা হচ্ছে এই যে এরকম, আসলে দেখা একটু, এরকম উপরের টার্মিনালটাকে প্লাস বলতেছে, মানে ভি1 প্লাস বলতেছে, আর নিচের টার্মিনালটাকে ভি1 মাইনাস বলতেছে। ভি1 মাইনাসের ভ্যালু কত? 0 না? 0 হ্যাঁ, এই কারণে আমি ভি1 প্লাস দিচ্ছি। আমার উচিত ছিল প্রপার হওয়ার জন্য আমার উচিত ছিল যে এই দুইটার ডিফারেন্স না, মানে ভি1 প্লাস মাইনাস ভি1 মাইনাস, তো আমি নিই নাই কারণ ভি1 মাইনাস তো 0, তো মাইনাস নিয়ে কী হবে? কিন্তু প্রপার ইকুয়েশন হচ্ছে এইটা, যে ভি1 প্লাস মাইনাস ভি1 মাইনাস, দুইটা নোডের ডিফারেন্স, দ্য ডিফারেন্স বিটুইন দ্য ভোল্টেজেস অফ দ্য টু নোডস। এগেন এটা না বুঝলেও সমস্যা নেই, জাস্ট ভি1 প্লাসটা লিখবা তাহলে। বাট প্রপার হওয়ার জন্য এই ভি1 প্লাস মাইনাস ভি1 মাইনাস ওইটা লেখা উচিত। এখন বোঝা যায় এই এটা আনলাম কিভাবে, যে কোয়েশ্চেন করলাম, বোঝা যায়? এগেন চাইলে এটা ক্লিক করে জি আমি স্যার। প্রপার্টিজে গিয়ে উইথ থিকনেস ইনক্রিজ করতে পারি, তাই না? উইথে গিয়ে যত থিকনেস বা কালারও চেঞ্জ করতে পারি। ওকে, নেক্সট হচ্ছে কি আমার নেক্সট এক্সপেরিমেন্টটা ছিল হচ্ছে স্টাডি অফ অপারেশনাল অ্যাম্প্লিফায়ার অ্যাজ ওয়াইন ব্রিজ অসিলেটর। আমার অসিলেটর সার্কিটের মেইন কাজ কি? এই আউটপুটে একটা এসি সিগন্যাল জেনারেট করে, হয়তো সাইনোসয়েডাল, না হলে আমাদের এই ওয়াইন ব্রিজে যেটা ছিল পালস, তাই না? তো এইটার অনেক থিওরিটিক্যাল কথাবার্তা অনেক কিছু ছিল। মেইন কনসেপ্টটা কি? মেইন কনসেপ্ট হচ্ছে এই সার্কিটটাকে দুইটা পার্টে ডিভাইড করা আছে, কাইন্ড অফ দুইটা ফিডব্যাকের মতো ছিল, তাই না? কিছুটা মনে পড়ে কি? দুইটা ফিডব্যাকের মতো একটা পিকচার ছিল, উপরে একটা ফিডব্যাক, সরি উপরে একটা অ্যাম্প্লিফিকেশন, নিচে একটা ফিডব্যাক, এরকম ছিল। তো আমি আর অত ডেপথে যাব না, আমি জাস্ট একটু ওভারভিউ দেওয়ার ট্রাই করি। দেখো এই যে সার্কিটের এই পার্টটা, হ্যাঁ এই পার্টটার উপর ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ডেন্ট। এই পার্ট থেকে আমার একটা ইকুয়েশন পাওয়া যায়, এগেন থিওরিটিক্যাল কনসেপ্ট থেকে পাওয়া যায়, আমার ওই স্লাইডেও হয়তো দেওয়া আছে কীভাবে আসছে। ওখান থেকে এরকম ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্সি একটা থাকে। আর আর সি লেখা কেন এখানে? তো R1 R2 লেখা, C1 C2 লেখা, এখানে আর আর সি লেখা কেন? কারণ দুইটা ভ্যালু ইকুয়াল। আর মানে হচ্ছে R1 R3,
তাই না, R1 ইজ ইকুয়াল টু R3 ইজ ইকুয়াল টু R আর কি। তো আর এর ভ্যালু 10K মানে হচ্ছে আর এর ভ্যালু R1 এর ভ্যালু 10K, R3 এর ভ্যালু হচ্ছে 10K। আর এর ভ্যালু যদি 20K হয় তার মানে R1 এর ভ্যালু হচ্ছে 20K, R3 এর ভ্যালু হচ্ছে 20K। এগেন দুইটা ক্যাপাসিটেন্সের ভ্যালুও সেম, এই জন্য দুইটাকে একটা সি দিয়ে লেখা হয়েছে। দেখো এই পার্টটার উপর আমার ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করতেছে। তো আমি যে আউটপুট একটা সিগন্যাল জেনারেট করব ওটার ফ্রিকোয়েন্সিটা কন্ট্রোলেবল হতে হয়, তাই না? মনে পড়ে তোমরা সিগন্যাল জেনারেটরে যেরকম লিখতা 100 হার্টস বা শিফট দিয়ে 100 কিলো হার্টস লিখতা, তো ওইটাও আর কি মেইনলি এরকম করে ফ্রিকোয়েন্সিটা কন্ট্রোল করা যায়। তো আমরা ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করব কীভাবে? আউটপুট সিগন্যালের এই আর আর সিকে যদি আমরা চেঞ্জ করি, কিউরেট করি আমরা যেভাবে দরকার ওভাবে করে, তাহলে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি পাবো। এগেন এখানে আর আর সি হচ্ছে গিভেন, তাই না? আর আর সি হচ্ছে গিভেন, এই সার্কিটের জন্য গিভেন। আরেকটা পার্ট আছে, এই পার্টটা হচ্ছে মেইনলি অ্যাম্প্লিফিকেশন বা গেইনটা কন্ট্রোল করে। এখানের থেকে অনেক ক্যালকুলেশন করে একটা পাওয়া যায় যে R2 এর আর এখানে একটু গন্ডগোল আছে, এটা হচ্ছে R2 হবে, তাই না? ওকে, R2 এর যে ভ্যালুটা এটা হবে টোয়াইস অফ R4। R2 এর যে ভ্যালুটা অ্যাটলিস্ট মানে অসিলেশনের জন্য অ্যাটলিস্ট দ্বিগুণ হতে হবে। এখানে যেরকম টোয়াইসের চেয়ে বেশি, এগেন আমি বলছিলাম যদি টোয়াইস হয় তাহলে সাইনোসয়েডাল হবে, আর টোয়াইসের চেয়ে বেশি হলে একটা পালস ওয়েভ জেনারেট হবে, একটা পালস ওয়েভ জেনারেট হবে। এখানে টোয়াইসের চেয়ে অনেক বেশি, অলমোস্ট 3.3 টাইমস হয়ে যায়, তাই না? তাহলে এখানে একটা পালস ওয়েভ জেনারেট হবে। এগেন এই সার্কিটের ফ্রিকোয়েন্সি কত? আমি টু পাই হচ্ছে 3.1416, আর এর ভ্যালু হচ্ছে 10K, তার মানে 10 মাল্টিপ্লাইড বাই 10 কিউব, তাই না? সি এর ভ্যালু কত? 0.22 মাইক্রোফ্যারাড, তার মানে 0.22 মাল্টিপ্লাইড বাই 10⁻⁻6। এগুলো যদি সব ভ্যালু বসাও এফ এর একটা ভ্যালু পাবা না? কেউ কি ক্যালকুলেট করে বলতে পারবা এফ এর ভ্যালুটা কত আসে? এই যে আর এর ভ্যালু জানি 10K, R1 R2 তে ইকুয়াল, তাই না? সি এর ভ্যালু জানি, এগুলো যদি প্লাগ ইন করো এফ এর একটা ভ্যালু পাবা না? ফ্রিকোয়েন্সি পাবা হচ্ছে 72.34 হার্টস। এগেন ফ্রিকোয়েন্সি দিয়ে তেমন আহামরি কোনো কাজ হবে না। আমি যদি টাইম পিরিয়ডটা জানতে পারি তাহলে একটা কিছু লাভ হতে পারে। টাইম পিরিয়ডটা হচ্ছে 1/f করলে 13.82 মিলি সেকেন্ড। আচ্ছা এই জিনিসটা মানে কি? এই জিনিসটা মানে হচ্ছে একটা সাইকেল কমপ্লিট হতে আমার 13.82 মিলি সেকেন্ড লাগে, তাই না? একটা সাইকেল কমপ্লিট হতে আমার 13.82 মিলি সেকেন্ড লাগে। আচ্ছা আমি যদি দুইটা সাইকেল দেখতে চাই তাহলে কত করব? 2 মাল্টিপ্লাইড বাই 13.82, তাই না? আমি যদি তিনটা সাইকেল দেখতে চাই তাহলে কত করব? 3 মাল্টিপ্লাইড বাই 13.82। বোঝা যায় কি এইটুকুর ক্যালকুলেশন কি বোঝা যায় এই স্লাইডের? কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, ঠিক আছে? আচ্ছা আজ এখন যে অ্যানালিসিস করব আগের সেই ট্রানজিয়েন্ট অ্যানালিসিস, আগের দিন যে কাজটা করছি। দেখো এগেন আমরা অ্যানালিসিস সেটআপে যাব, ট্রানজিয়েন্টটা টিক করব, ঠিক আছে? ট্রানজিয়েন্টটা সিলেক্ট করব। এইবার একটা ঝামেলা আছে, এবার হচ্ছে আমার কোনো সোর্স নাই, তাই না? দেখো তো ভালো মতো খেয়াল করে দেখো তো, আমার কোনো সোর্স নেই। সার্কিটকে ঠিক আছে বায়াসিং করতেছি, অপারেশনাল অ্যাম্প্লিফায়ারকে ঠিক আছে, বাট ওরকম পার সে কোনো সোর্স নেই। এই কারণে এই যখন আমরা অসিলেটর সার্কিট করব ক্যাপাসিটরগুলো ঝামেলা করতে পারে। এই কারণে ক্যাপাসিটরের ইনিশিয়াল কন্ডিশন, তোমরা 101 থেকেই ক্যাপাসিটরের ইনিশিয়াল একটা কন্ডিশন পড়ে আসলো, তো ইনিশিয়াল কন্ডিশনটাকে 0 সেট করতে হবে। কীভাবে করবো না করবো আস্তে আস্তে করে বলতেছি। আচ্ছা আগে দেখো আমাদের অ্যানালিসিস সেট আপে ট্রানজিয়েন্টটা সিলেক্ট করতে হবে। আচ্ছা ট্রানজিয়েন্টটা সিলেক্ট করলাম, তারপর এই কয়েকটা জিনিস লিখতে হবে। দেখো আমি 1382 মিলি সেকেন্ড লিখলাম, কারণ কি অসিলেটরের সময় আমরা অনেকগুলো সাইকেল দেখতে চাই, আমরা 100 সাইকেলস দেখতে চাই, কারণ অসিলেটর সার্কিটে একটু ঝামেলা করে। এই জন্য যত বেশি সাইকেল দেখতে পাই তত ভালো। ইউজুয়ালি 100 সাইকেলসের মধ্যেই ঠিকঠাক ভ্যালু আসতে পারে। 100 সাইকেলসের মধ্যে না হলে পরে গিয়ে আমরা সাইকেলগুলো ইনক্রিজ করব, তখন হয়তো বললাম না 100 সাইকেলে হচ্ছে না, আমরা 200 সাইকেলস বা 300 সাইকেলস দেখতে চাই। আপাতত আমরা 100 সাইকেলস দেখতে চাই। মনে পড়ে ওই যে টাইম পিরিয়ডটা কত ছিল? যে টাইম পিরিয়ডটা ছিল হচ্ছে 13.82। এখন 100 সাইকেলস দেখতে চাইলে 13.82 মাল্টিপ্লাইড বাই 100 কত হয়? 1382। ওই জিনিসটা এখানে লেখা হচ্ছে। আচ্ছা এখন আরও কয়েকটা জিনিস একটু সেট করতে হবে। স্টেপ সিলিংটা হচ্ছে আমার পিরিয়ড
ডিভাইডেড বাই 100, পিরিয়ড ডিভাইডেড বাই 100। তার মানে পিরিয়ড জানি কত ছিল, টাইম পিরিয়ড আগে ছিল কত, এটা এত, এটাকে 100 দিয়ে ডিভাইড করলে 0.1382, 0.1382, এটাকে রাউন্ড অফ করলে 0.14ও লেখা যায়। স্টেপ সিলিংটা হচ্ছে 0.14ও লেখা যায়, মানে 100 দিয়ে ডিভাইড করলে পিরিয়ডকে, তাহলে এরকম কিছু একটা হচ্ছে। এগেন আরেকটা যদি, আরেকবার বলুন স্যার, কোনটা? স্টেপ সিলিংটা আরেকবার বলবেন? স্টেপ সিলিংটা হচ্ছে আমার পিরিয়ড ডিভাইডেড বাই 100, মানে মেইনলি হচ্ছে তুমি কত ডেটা পয়েন্টস পর পর ভ্যালু নিচ্ছ। আমি একটু বলি, দেখ, মনে করো এটা আমার একটা সাইনোসয়েডাল একটা গ্রাফ। এখন মনে করো আমি চাইলে, তোমরা তো হায়ার ম্যাথমেটিক্সে মনে হয় এই গ্রাফটা ড্র করছো, তো এটা চাইলে 20টা ডেটা পয়েন্ট নিয়ে ড্র করা যায়, এটা চাইলে 200টা পয়েন্ট নিয়েও ড্র করা যায়। 200টা পয়েন্ট পর পর নিয়ে, তত স্মুথ আসবে গ্রাফটা। এক্স্যাক্টলি, ভেরি গুড। যত বেশি ডেটা পয়েন্ট নিবা তত বেশি স্মুথ হবে, আর যত কম ডেটা পয়েন্ট নিবা মাঝখানেগুলো আন্দাজে বা ইন্টারপোলেট করে করে বের করতে হবে, তাই না? ইন্টারপোলেশন করে করে বের করতে হবে, তাই না? এখানে হচ্ছে এরকম যে স্টেপ সিলিং, তো কত নিব স্টেপ সিলিং? একটা থাম রুল হচ্ছে পিরিয়ড ডিভাইডেড বাই 100 করলেই কাজ করে। থাম রুল হচ্ছে এটা, স্মুদার একটা গ্রাফ পাওয়া যায়। তাও যদি তুমি দেখো স্মুথ না, তাহলে আরেকটু, হ্যাঁ সরি বলো, স্যার নরমালি আমরা কনস্ট্যান্ট দিয়ে দিতাম তো স্যার, 0.1 হ্যাঁ, বা নর্মালি আমরা এটা নিয়ে অত বদার করতাম না। এখন হ্যাঁ হ্যাঁ অসিলেটর তো ওই যে সোর্স নাই, একটু ঝামেলা করতে পারে, এই কারণে এগুলো Okay. একটু কিউরেট করতেছি, ঠিকঠাক করতেছি। এগেন তাহলে আমি স্টেপ সিলিংটা ঠিক করলাম, এটা পিরিয়ড ডিভাইডেড বাই 100, পিরিয়ড ছিল আগে স্লাইডে যদি আমি যাই 13.82, এটাকে 100 দিয়ে ভাগ করলে 100 দিয়ে ডিভাইড করলে 0.1382, 0.14 হবে, 0.14 হবে। আচ্ছা, এগেন আরেকটা কথা বলেছিলাম, ক্যাপাসিটার ঝামেলা করবে, তো ক্যাপাসিটারের আমি কি করব, ইনিশিয়াল কন্ডিশন জিরো করব। শুধু ইনিশিয়াল কন্ডিশন জিরো করলে হবে না, ট্রানজিয়েন্টে এই জিনিসটা টিক করতে হবে, স্কিপ ইনিশিয়াল ট্রানজিয়েন্ট সলিউশন। এটা ওই ইনিশিয়াল কন্ডিশন ক্যাপাসিটার্সের স্কিপ করার জন্য এই জিনিসটাকে আমি টিক করে রাখবো, সিলেক্ট করে রাখবো। আচ্ছা, এই কয়েকটা জিনিস করলাম। আর একটা কাজ করতে হবে, এতদিন আমি ক্যাপাসিটারের নেম আর ভ্যালু ঠিকঠাক করতাম, তাই না? এখন কি করবো, এই ক্যাপাসিটারের সিম্বল, এই চিহ্নের উপর ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করলে এরকম একটা ডায়ালগ বক্স ওপেন হবে। এই ডায়ালগ বক্সে আইসি নামের একটা অপশন আছে। আইসি মানে ইন্টিগ্রেটেড সার্কিট না, এখানে আইসি মানে হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন। ইনিশিয়াল কন্ডিশনকে এখানে জিরো সেট করে নিতে হবে। এখানে আগে আমরা করি না, কারণ কি আগে আমাদের সোর্স ছিল, এই জিনিসটা এত ঝামেলা করতো না। এখানে কোনো সোর্স নাই, অসিলেটর সার্কিটে এই কয়েকটা কাজ একটু করতে হবে। কি কি করতে হবে আরেকবার একটু বলি, ট্রানজিয়েন্টে গিয়ে কতগুলো সাইকেল দেখতেছে ওইটা করতে হবে, স্টেপ সিলিংটা ঠিকঠাক করতে হবে, এই জিনিসটা একটু টিক মার্ক করতে হবে ট্রানজিয়েন্ট সলিউশনটা স্কিপ করার জন্য, আর ক্যাপাসিটরে গিয়ে আইসি ইকুয়াল টু 0 করতে হবে। এগুলো করলে মোটামুটি আমার আউটপুটে, এগেন ক্লিক অন সেভ অ্যাট্রিবিউট, এটা ক্লিক করতে হবে। এগুলো করলে ঠিকঠাক আমার আউটপুটটা আসা উচিত, দেখে কি হয়। এগেন আমি বলতেছি আসা উচিত, আসবে এরকম না। ওকে, আগের সার্কিটে একটু রিরাইট করি, মানে ওভার ড্র করি, আগেরগুলো ডিলিট করে, যেহেতু বায়াসিংটা করাই আছে, তাহলে এটাই আমি কাজটা করি। লেফট রাইট প্লেসমেন্ট করলে আমার আগে আমি সার্কিটটা, ওকে, আগে তাহলে আমি সার্কিটটাকে ড্র করি। ওকে, ঠিক আছে, আমার সার্কিটটা ড্র করে আমার অপারেশনাল অ্যাম্পলিফায়ার করে, অপারেশনাল অ্যাম্পলিফায়ার ওই সাইডে, তাহলে আমি একটা কাজ করি এরকম ভাবে ব্লকটা। ওকে, ঠিক আছে, আমার তাহলে ফার্স্টে একটা একটা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারি। আমি এই দুইটা রেজিস্টার আছে, দুইটা তিনটা চারটে রেজিস্টার। আচ্ছা, আগে আমি দুইটা রেজিস্টার ড্র করি। দুইটা রেজিস্টারের প্লেসমেন্ট হচ্ছে ভার্টিক্যাল, কন্ট্রোল আর দিয়ে আমি রোটেট করতে পারি। এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। ওকে, তারপরে হচ্ছে এখানে একটা লোড রেজিস্টার আছে, সেটাও এগেন ভার্টিক্যাল, কন্ট্রোল আর দিয়ে রোটেট করি। এখানেও ক্যাপাসিটর আছে একটা, এখানেও রেজিস্টার আছে একটা, সাথে ক্যাপাসিটর, আর এখানে একটা রেজিস্টার আছে সাথে ক্যাপাসিটর, আর এই কয়েকটা জিনিসকে একটু উপরে নিয়ে যায়। এখন তাহলে ক্যাপাসিটরগুলো আনি। ক্যাপাসিটর হচ্ছে এগেন পার্ট ব্রাউজার মেনু থেকে সি লিখতে পারো, অথবা একবার ইউজ করে ফেললে এই ড্রপ ডাউন মেনুতে আসবে।
এগেন রোটেট করার জন্য কন্ট্রোল আর দিয়ে আমি রোটেট করতে পারি, এখানেও প্লেস করি একটা। ওকে, এখন মোটামুটি হয়ে গেছে। এখন আমি এগেন গ্রাউন্ড দিই নি, গ্রাউন্ডটা দিই, তারপর ওয়ারিং করতে পারবো, তাই না? ওয়ারিং করি একটু। তাহলে এই দুইটা হচ্ছে আমার গ্রাউন্ডের সাথে কানেক্টেড, এই এগেন এই লোডটা হচ্ছে আমার গ্রাউন্ডের সাথে কানেক্টেড, এটা হচ্ছে আমার গ্রাউন্ডের সাথে কানেক্টেড, আর এই দুইটা কানেক্টেড, আর এখানে হচ্ছে এটা কানেকশন আছে। ঠিক আছে, আরেকটা বাকি আছে, এই যে এই নন ইনভার্টিং টার্মিনাল থেকে এখানে একটা কানেকশন করো। এই কানেকশনটা করার সময় খুব সাবধানে করবা, কারণ মাঝে মাঝে দেখতে পারো এই যে কানেকশন যাওয়ার সময়, আমি একটু দেখাই, অনেকে এভাবে করে কানেক্ট করতে পারো। ঝামেলাটা কি, দেখো এখানে একটা ডটেড লাইন দেখা যায়, এই ডটেড লাইন মানে এখানে একটা কানেকশন হয়ে গেছে, এখানে একটা নোড ক্রিয়েটেড হয়ে গেছে। এখানে এরকম নোড ক্রিয়েট করা যাবে না, তাই না? এগুলো কি একটার উপর দিয়ে একটা যাচ্ছে, একটা তারের উপর দিয়ে আর একটা তার যাচ্ছে, ওখানে কোনো মাঝখানে ইন্টার কানেকশন নেই। যদি অতিরিক্ত ঝামেলা মনে হয়, একটা কাজ করা যায়, বাবল ইউজ করা যায়, অথবা কন্ট্রোল ডাব্লিউটা একটু সাবধানে এক টানে করবা, কোনো ব্রেকে করবা না, একবারে করতে হবে। আমি ওয়ার দেখাচ্ছি, একবারে, কোনো ব্রেক নেই। দেখো কম্পেয়ার টু আগেরটা, এখানে কোনো এখন মাঝখানে ইন্টারকানেকশন নেই, একটা ওয়ারের উপর আরেকটা, এখানে ইন্টারকানেকশন হলে একটা ডটেড লাইন হতো। এগেন এটাও যদি ঝামেলা মনে হয়, বাবল দিয়েও করতে পারো। ফর এক্সাম্পল আমি যদি বাবল দিয়ে দেখাই, একভাবে করলেই কন্ট্রোল আর, এখানে একটা বাবল দিলাম, আর এইটা যেখানে কানেক্টেড থাকবে ওইখানে একটা বাবল দিলাম এখানে। তো এটাকে যদি আমি এ বলি, এগেন এটা কেস সেন্সিটিভ, স্মল লেটার এ হলে ওটাও স্মল লেটার এ হবে। ঠিক আছে, শেষ। বাবল দিয়ে কানেক্ট করা যায়, অথবা ফিজিক্যালি ওয়্যার দিয়েও কানেক্ট করতে পারো। এখন কি, স্যার এখন এগুলো রেজিস্টারের নিচে কানেক্টেড হবে না? সরি একবার বলো। স্যার R9 যেটা তার নিচে কানেক্টেড হবে না বাবলটা? ও থ্যাংক ইউ, দেখছো? দেখো তো এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে মনে হয়। ওকে, এগেন জুম টু ফিট পেজ করলাম, এখন হোপফুলি কানেকশনগুলো ঠিক আছে। এখন আমি জাস্ট একটা একটা করে ভ্যালিউসগুলো ঠিক করতেছি। ফার্স্ট এটা হচ্ছে আমার 10K, ক্যাপাসিটরের ভ্যালু হচ্ছে 0.22 ইউ। আপাতত শুধু ভ্যালু ঠিক করতেছি, আমি অ্যানালিসিস বাকি কাজগুলো পরে আসতেছি। এটা হচ্ছে 0.22 ইউ, এটা হচ্ছে আমার 10K, গেন এটা হচ্ছে আমার কত, 33K, আর এটা হচ্ছে আমার কত, 10K, আর এটা হচ্ছে আমার কত, 10K। তাই না? হোপফুলি ভ্যালুসগুলো ঠিকঠাক করে করতে পারছি। হ্যাঁ ঠিক আছে, এখন আর আমার সার্কিট সেট আপটা লাগবে না, আমি এটাকে ফুল স্ক্রিন করি। এখন again আমি আউটপুট দেখতে চাই, তাহলে এখানে একটা ভোল্টেজ লেভেল মার্কার, এটা যেটা অপশনটা আছে, এটা নিয়ে আমি আউটপুটের এখানে আনি। ওকে, কয়েকটা কাজ করতে হবে, কি কি ছিল জানি, আমার সেট আপে গিয়ে ট্রানজিয়েন্ট সিলেক্ট করতে হবে, তাই না? ট্রানজিয়েন্ট সিলেক্ট করার পর এই কয়েকটা ইনফরমেশন লিখতে হবে। আচ্ছা আমি যাই আমার সেট আপ অ্যানালিসিসে যাই, এগেন এটা আগের সিমুলেশনটা, এসি সুইপকে আনটিক করে দিই, ট্রানজিয়েন্টকে টিক করি, ট্রানজিয়েন্ট সিলেক্ট করি, এখন এখানে ওই সব জিনিস লিখতে হবে। আচ্ছা আমার প্রিন্ট স্টেপটা আপাতত এটা নিয়ে আমি টেন্স না, যেভাবে আছে ওভাবে থাকুক। আমার ফাইনাল টাইম যেটা, ফাইনাল টাইম এটা হবে 1382 মিলি সেকেন্ড, 1382 মিলি সেকেন্ড। কেন? আমি 100 সাইকেলস দেখতে চাই। আচ্ছা, স্টেপ সিলিংটা হচ্ছে 0.14 মিলি সেকেন্ড। এগেন স্কিপ ইনিশিয়াল ট্রানজিয়েন্ট সলিউশন, এটাও টিক করে রাখবা কিন্তু। ওকে দিলাম, ক্লোজ দিলাম। কাজ এখনো শেষ হয়নি, আরেকটা এক্সট্রা কাজ ছিল মনে পড়ে, ক্যাপাসিটারের ইনিশিয়াল কন্ডিশনগুলো একটু জিরো করে নিতে হবে। এগেন এখন আমি কি করব, ক্যাপাসিটারের সিম্বলের উপর, এই চিহ্নের উপর, এই সার্কিট সিম্বলের উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এরকম একটা ডায়ালগ বক্স ওপেন হবে, এখানে আইসি মানে ইনিশিয়াল কন্ডিশনকে জিরো দিব, তারপর সেভ অ্যাট্রিবিউটে ক্লিক করব। এটা প্রত্যেকটা ক্যাপাসিটারের জন্য করতে হবে। এখানে আরেকটা ক্যাপাসিটার আছে, এগেন সিম্বলের উপর ডাবল ক্লিক করতে হবে, ভ্যালু যদি চলে আসে ভ্যালুটাকে এক সাইডে সরায়, তারপরে সিম্বলের উপর ডাবল ক্লিক করবা। ডাবল ক্লিক করলাম, আইসি এটাকে জিরো সেট করলাম, সেভ অ্যাট্রিবিউট। ওকে,
ঠিক আছে, এখন হোপফুলি সেভ করি একবার। সেভ করার পর এখন হয়তো সিমুলেশনে আমার আউটপুটটা ঠিকঠাক দেখানো উচিত। দেখি আউটপুটটা দেখি। ঠিক আছে, দেখো আমার আউটপুট দেখাচ্ছে, দেখা যায় কি আউটপুটটা? আচ্ছা, আমি তো বললাম এটা, আচ্ছা এটা কি বলতো, সাইনোসয়েডাল নাকি পালস ওয়েভ, দেখে কি মনে হয়? পালস। পালস, কিন্তু অনেক হিজিবিজি না, তাই না? ঠিকঠাক তো বোঝা যায়। একটু জুম করি, দেখো এখানে একটা অপশন আছে, জুম এরিয়া নামের একটা অপশন আছে। জুম এরিয়া আসলে তুমি একটা ব্লক, স্যার আমার একটা, তো কোনো গ্রাফই আসে না। আচ্ছা আসে না, দেখি তো। এরকম আমি বলি, এরকম করছো, এরকম সার্কিটটা ড্র করছো, তারপর ইয়েস বায়াসিং স্যার। দিছো, তারপর ও ক্যাপাসিটি। সরি স্যার, আমি প্রোব বসাইতেই ভুলে ও গেছি। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, প্রোব বসাতে হবে, হ্যাঁ। এরকম কিছু আসবে 100 সাইকেলের জন্য। আচ্ছা দেখো এটা বেশ হিজিবিজি, বেশ ক্লাটার্ড। এখন চাইলে আমি একটু জুম করতে চাই, দেখো এখানে একটা অপশন আছে, সেকেন্ড লাস্ট একটা ম্যাগনিফাইং গ্লাসের মতো, এটা হচ্ছে জুম এরিয়া। এটা কি, একটা ব্লক, একটা বক্স তুমি ড্র করতে পারবা, ওই বক্সটার ভিতর জুম ইন করবে। আমি এই ফার্স্ট ইয়ার বক্সগুলো ইচ্ছা করে নিব না, কারণ এটা সেট হইতে হইতে একটু টাইম লাগে। ঠিক আছে, আমি এই লাস্ট ইয়ার বক্সটা নিই, এখানে একটা বক্স ড্র করি, দেখো এখন কিছুটা পালস ওয়েভের মতো দেখা যায়, তাই না? আগে দেখি তো অনেকটা সাইনোসয়েডাল মনে হচ্ছে, এখন কিছুটা পালস ওয়েভ মনে হচ্ছে, তাই না? এটার ম্যাক্সিমাম আপার পিক কত 15, লোয়ার পিক কত -15। বুঝলাম কীভাবে? আপার পিক 15 নেগেটিভ, লোয়ার পিক -15 হবে। এই যে বায়াসিং দেখি, এই বায়াসিং তো আমি 15 ভোল্ট আর -15 ভোল্ট দিয়ে করছিলাম না, এই কারণে এটার আপার পিক হচ্ছে 15, লোয়ার পিক হচ্ছে -15। এই জিনিসটা উইন্ডোতে যাবা, কপি টু ক্লিপবোর্ড করবা, চেঞ্জ হোয়াইট টু ব্ল্যাক, যেভাবে ডিফল্ট অপশনটা আছে ওইটাই, তারপর যে কোনো একটা ব্ল্যাঙ্ক পেজে যাবা। ফর এক্সাম্পল এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ নেই, তারপর Ctrl+V দিলে এরকম একটা গ্রাফটা চলে আসবে। এই গ্রাফের সুবিধা হচ্ছে যতই তুমি জুম ইন করো, রেজলিউশনটা আর খারাপ হবে না, রেজলিউশনটা ঠিকঠাক ভালো থাকবে। ঠিক আছে, এইটা জাস্ট এটার একটা গ্রাফ নিবা, তাহলে এটার একটা গ্রাফের স্ক্রিনশট নিবা, তাহলে স্ক্রিনশটটা না মানে এই গ্রাফটা প্লেস করবো, তাহলেই হয়েছে। আচ্ছা দেখো তো কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন আছে কি, বলো তো, থাকলে বলো। এগেন অসিলেটরের সময় আমরা একটু বেশি সাইকেল দেখতে চাই, অসিলেটরের সময় এরকমই আমরা 100-200 সাইকেলসই দেখি। 100 দিয়ে শুরু করলাম, না আসলে 200 করলাম, 300 করলাম, 400 করলাম, সমস্যা বাড়ালাম আস্তে আস্তে। আর এগেন আরেকটা অনেকেই ভুল করো, এইগুলো কিন্তু ইনিশিয়াল কন্ডিশনগুলো 0 সেট করবা, নাহলে কিন্তু আউটপুট আসবে না কিছু। ইনিশিয়াল কন্ডিশন 0 সেট করবা, আর অ্যানালিসিসে গিয়ে এই জিনিসটাও কিন্তু টিক করে রাখবা, স্কিপ ইনিশিয়াল ট্রানজিয়েন্ট সলিউশন, এই জিনিসটাও মার্ক করে রাখবা। ঠিক আছে, আমি তাহলে কি পরের সার্কিটে যাই, মানে পরের ল্যাবে যাই। আচ্ছা এগেন এটাও অসিলেটর, এটাও আগে যেই কাজগুলো করছি সেম জিনিস। এটা হচ্ছে আমার আরসি ফেজ শিফট অসিলেটর। আমার সার্কিটটা হচ্ছে এরকম। এগেন এটা থিওরি নিয়ে আমি বেশি কথা ইচ্ছা করে বলি না, থিওরি ক্লাসে পড়ানো হবে। এখানে প্রত্যেকটাকে এক একটা স্টেজ বলা হয়। স্টেজ মানে কি, এটা এই ক্যাপাসিটর রেজিস্টার একটা পেয়ার, এই পেয়ারকে একটা স্টেজ বলা হয়, এটা একটা স্টেজ, এটাও একটা স্টেজ। এখানে তিনটা স্টেজে এই কাজটা হচ্ছে। ফাইনালি আমি আউটপুট দেখতে পারবো কোথায়? আউটপুট দেখতে পারবো এই যে এখানে। এখানে যদি আমি প্রোবটা প্লেস করি, আমি আউটপুট দেখতে পারবো। আচ্ছা এটার ফ্রিকোয়েন্সি কত? এগেন ফ্রিকোয়েন্সি তো আমি জানি না, ফ্রিকোয়েন্সি আমার জানা লাগবে না ওই ট্রানজিয়েন্টে বসানোর জন্য। ওই যে মনে পড়ে না, ট্রানজিয়েন্টে আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে টাইম পিরিয়ডটা সেট করতাম, তো কাইন্ড অফ আমার তো ফ্রিকোয়েন্সি জানা লাগবে ট্রানজিয়েন্ট অ্যানালিসিস করার জন্য। এটার ফ্রিকোয়েন্সি কত? এটার ফ্রিকোয়েন্সির ফর্মুলাটা হচ্ছে এটা, f is equal to 1 divided by 2 pi RC √6। এগেন আর লেখা হয়েছে কারণ কি, প্রত্যেকটা রেজিস্টারের রেজিস্ট্যান্স হচ্ছে সেম 1.5, তো এখানে আর এর ভ্যালু হচ্ছে 1.5 কে, এটা মানে 1.5 মাল্টিপ্লাইড বাই 10⁻³ এগেন সি লেখা হলো কেন, প্রত্যেকটা ক্যাপাসিটরের ভ্যালু সেম, ক্যাপাসিটরের ভ্যালু হচ্ছে 0.01 মাইক্রোফ্যারাড, তার মানে 0.01 মাল্টিপ্লাইড বাই 10⁻⁻6। এই জিনিসগুলো তুমি যদি প্লাগ ইন করো, ফ্রিকোয়েন্সি একটা ভ্যালু পাবা। ফ্রিকোয়েন্সি ভ্যালু এত বড় একটা ভ্যালু 4000 সামথিং আসে। এগেন ফ্রিকোয়েন্সি ভ্যালুতে কী করবো, জেনে লাভ নেই। এখান থেকে আমি টাইম পিরিয়ডটা বের করি, টাইম পিরিয়ডটা হচ্ছে 1 ডিভাইডেড বাই এফ। ইভেনচুয়ালি টাইম পিরিয়ড আসে হচ্ছে 0.23 মিলিসেকেন্ড। এটার মানে কি, মানে হচ্ছে একটা সাইকেল কমপ্লিট হতে আমার 0.23 মিলিসেকেন্ড লাগে। একটা সাইকেল বলতে এই যে এই জিনিসটাকে একটা সাইকেল বলা হচ্ছে। এই সাইকেলটা কমপ্লিট হইতে 0.23 মিলিসেকেন্ড লাগে। আমি দুইটা সাইকেল দেখতে চাইলে 2 মাল্টিপ্লাইড বাই 0.23, আমি তিনটা সাইকেল দেখতে চাইলে 3
multiplied by 0.23. এগেন এখানে আমি অসিলেটরে 100 সাইকেল দেখতে চাই, দেখি 100 সাইকেলে কি হয়। তাহলে কি হবে 0.23 মাল্টিপ্লাইড বাই 100, তাহলে কত হয় 23, তাই না? 23 মিলি সেকেন্ড, 23 মিলি সেকেন্ড এমন হয়। এখানে কি লিখছি এগুলো? হ্যাঁ লিখছি। আচ্ছা 23 মিলি সেকেন্ড, দেখো তো এই ফার্স্টে পার্টটা বোঝা যায় 23 মিলি সেকেন্ড। এগেন স্টেপ সিলিংটা পাচ্ছি কীভাবে? পিরিয়ড ডিভাইডেড বাই 100। পিরিয়ডটা কত ছিল জানি? 0.23। এটাকে 100 দিয়ে ভাগ করবো, এটা দিয়ে 100 দিয়ে ডিভাইড করবো, 100 দিয়ে ডিভাইড করলে 0.0023 মিলি সেকেন্ড হয়, 0.0023 মিলি সেকেন্ড হয়। এগেন যেহেতু অসিলেটর নিয়ে কাজ করতেছি, ক্যাপাসিটরের ইনিশিয়াল ট্রানজিয়েন্ট এগুলো আমাদের স্কিপ করতে হবে, তাই না? কারণ এখানে কোনো এখানে দেখো কোনো সোর্স নাই পার সে, হ্যাঁ বায়াসিং করতেছি ঠিক আছে, কিন্তু কোনো ভোল্টেজ সোর্স নাই, তাই না? এই জন্য ক্যাপাসিটরের ইনিশিয়াল কন্ডিশনগুলো স্কিপ করতে হবে। ওই পার্টটা আবার টিক করলাম। এগেন ক্যাপাসিটর এই সিম্বলের উপর ক্লিক করলে ওই ডায়ালগ বক্সটা ওপেন হয়। এই ডায়ালগ বক্সে আইসি ইকুয়াল টু 0, আইসি এগেন আইসি স্ট্যান্ডস ফর ইনিশিয়াল কন্ডিশন, ইনিশিয়াল কন্ডিশনটা 0 হয়, ঠিক আছে? এগেন সেভ অ্যাট্রিবিউট। আচ্ছা বাই দ্য ওয়ে একটা কথা বলি, আমরা তো ট্রানজিয়েন্ট অ্যানালিসিস করতেছি, তাই না? ট্রানজিয়েন্ট মানে কি? ট্রানজিয়েন্ট অ্যানালিসিস যে করতেছি, ভালো কথা, ট্রানজিয়েন্ট মানে কি? কন্ট্রোল সিস্টেমে পড়ার কথা বা ছোটোবেলা। আচ্ছা আমি বলি, যে কোনো কিছুর মানে ক্যাপাসিটর বা এগুলোর 3টা স্টেট হতে পারে। একটা হচ্ছে বিগিনিং স্টেট, একটা হচ্ছে ট্রানজিয়েন্ট স্টেট, আর একটা হচ্ছে স্টেডি স্টেট। একটা ইজি এক্সাম্পল বলি, মনে করো তুমি লিফটে উঠলা, তুমি গ্রাউন্ড ফ্লোরে আসো, এলিভেটরে উঠলা, গ্রাউন্ড ফ্লোরে আসো, তুমি লেভেল 14-এ যাবা, 14 বাটনটা ক্লিক করলা। আচ্ছা তুমি গ্রাউন্ড ফ্লোরে আসো, লিফটটা আস্তে আস্তে উপরে উঠতেছে, উপরে উঠে লেভেল 14-এ গেল, তাই না? ওয়েন ইউ আর অন দ্য গ্রাউন্ড ফ্লোর, ওইটা হচ্ছে বিগিনিং স্টেট। তুমি যখন লেভেল 14-এ পৌঁছালা, সেটা হচ্ছে স্টেডি স্টেট। আবার দেখো তুমি যখন গ্রাউন্ড ফ্লোর থেকে লেভেল 14-এ যাচ্ছ, লিফটটা উঠতেছে না, উপরে উঠতেছে না, ওইটা হচ্ছে ট্রানজিয়েন্ট স্টেট। ট্রানজিয়েন্ট মানে হচ্ছে ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী কিছুক্ষণের জন্য থাকে। তুমি যখন উঠো কিছুক্ষণের জন্য উঠো, কিন্তু তুমি গ্রাউন্ড ফ্লোর আর লেভেল 14-এ বেশ কিছুক্ষণ থাকো, তাই না? যখন উপরে উঠতে থাকো, ট্রানজিয়েন্ট স্টেটটা ক্ষণস্থায়ী, যেটা ওটা কিছুক্ষণের জন্য থাকে ট্রানজিয়েন্ট স্টেট যেটা। এখানে গ্রাউন্ড ফ্লোরে যখন আসো সেটা হচ্ছে বিগিনিং স্টেট, উপরে যখন উঠতেছো ওইটা হচ্ছে ট্রানজিয়েন্ট স্টেট, উপরে গিয়ে যখন পৌঁছায় গেলে ওটা হচ্ছে স্টেডি স্টেট। আচ্ছা আবার কন্ট্রোল সিস্টেমে তোমরা স্টেডি স্টেট এরর পড়ছো, তাই না? স্টেডি স্টেট এরর কি হতে পারে? মনে করো লিফটের দরজাটা খুললো, খোলার পর লিফটের ফ্লোর আর বাহিরের ফ্লোর সেম লেভেলে না, লিফটের ফ্লোরটা একটু উপরে বা নিচে, এটা একটা স্টেডি স্টেট এররের এক্সাম্পল। বাংলাদেশ তো এখানে তো সম্ভব, তাই না? যে লিফটের ফ্লোর আর বাহিরের ফ্লোরটা সেম লেভেলে না, এক্সপেকটেশন সেম লেভেল থাকবে কিন্তু সেম লেভেলে না, তো এটা একটা স্টেডি স্টেট এরর, স্টেডি স্টেট এরর, স্টেডি স্টেট হতে পারে। তো আমরা এখানে যেসব অ্যানালিসিস করতেছি এগুলো হচ্ছে ট্রানজিয়েন্ট অ্যানালিসিস, ক্ষণস্থায়ীর জন্য। এখানে অনেক কথা বললাম, আবার সার্কিটে ফেরত যাই। সার্কিটটা বিল্ড করতে হবে। সার্কিটটা হচ্ছে আমার এখন আরসি ফেজ শিফট অসিলেটর। এখানে এটাকে লেফট রাইট করে দেখি, হ্যাঁ হচ্ছে, তাই না? দেখা যায় কি এখানে একটা স্টুডেন্ট অনেক ভুল করবে। এখানে দেখো প্রত্যেকটা নাম কিন্তু সি দেওয়া। আমার পিএসপাইসে কোনো দুইটা কম্পোনেন্টের নাম কিন্তু সেম হতে পারে না। যেরকম এই রেজিস্টারের নাম যদি R5 হয়, অন্য কোনো রেজিস্টারের নাম আমি R5 দিতে পারবো না। দুইজন ভদ্রলোকের নাম জীবনে সেম হতে পারবে না, আলাদা হবে। এটা R5 হলে অন্য কম্পোনেন্টের যা ইচ্ছে তা নাম দাও, কিন্তু সেম নাম আর দিতে পারবে না। তো এখানে অনেকে আর দেখে দেখে 3টা রেজিস্টারের নামই আর দেয়, তাহলে কিন্তু ভুল হবে। রেজিস্টারের নেমস মাস্ট বি ইউনিক অ্যান্ড ডিস্টিংক্ট, ইউনিক অ্যান্ড ডিস্টিংক্ট। ওকে আমি এখন সার্কিটটা আগেটা ডিলিট করি, তারপর দেখি। এখানে নতুন কিছু নেই, আগে যেভাবে করছি অনেকটা ওরকম, অনেকটাই পুরোটাই ওরকম। ওকে হোপফুলি আমি একটু জুম আউট করি। ওকে হোপফুলি দেখা যায়। আমি বিল্ড করা স্টার্ট করি। ওকে আমার 4টা রেজিস্টার আছে, একটা হচ্ছে হরাইজন্টাল আর 3টা হচ্ছে ভার্টিক্যাল। আচ্ছা এখানে ড্রপ ডাউন মেনুতে একবার যেটা ইউজ করি সেটা থাকে। একটা রেজিস্টার হচ্ছে এখানে আর 3টা হচ্ছে ভার্টিক্যাল। এখানে মাঝখানে ইন বিটুইন ক্যাপাসিটরের জন্য জায়গা রাখতে হবে, তো এটা একটু মাথায় রেখো।
ওকে, আরেকটা হচ্ছে আমার ভার্টিক্যাল। ওকে, থাক, সমস্যা নেই। ওকে, চারটা রেজিস্টার লাগালাম। তারপর হচ্ছে আমার ক্যাপাসিটর হচ্ছে তিনটা, তিনটাই হচ্ছে হরাইজন্টাল, তাই না? তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা। Okay. এখন বাকি কানেকশনগুলো দিই। ফর এক্সাম্পল আমার গ্রাউন্ড, এখানে একটা গ্রাউন্ড আছে। কন্ট্রোল ডাব্লিউ হচ্ছে ওয়ারিং এর শর্টকাট। কন্ট্রোল ডাব্লিউ, যেগুলোয় গ্রাউন্ড কানেক্টেড, ফার্স্ট দুইটাই গ্রাউন্ড কানেক্ট করে দিই। এই রেজিস্টারটা হচ্ছে এটার সাথে কানেক্টেড। ঠিক আছে, হোপফুলি। আচ্ছা, একজন জয়েন হতে চাচ্ছেন, জয়েন করে। হ্যাঁ, ওকে, হোপফুলি দেখা যাচ্ছে। এখন জাস্ট ভ্যালুসগুলো ঠিকঠাক করি। উপরেরটার ফিডব্যাকের ভ্যালু হচ্ছে 47K। এই ক্যাপাসিটরের ভ্যালু হচ্ছে 0.01 মাইক্রো ফ্যারাড। সেম গোস ফর বাকিগুলো, 0.01 মাইক্রো ফ্যারাড। এগেন 0.01 মাইক্রো ফ্যারাড। এই রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 1.5K। এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা হচ্ছে 1.5K। এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা হচ্ছে 1.5K। হোপফুলি কানেকশনটা ঠিকঠাক হচ্ছে। ওকে, এখন এগেন আবার যেটা বলেছিলাম যে অনেকেই যে ভুল করতে পারো যে রেজিস্টারের নেমিংগুলো সেম করতে পারো। যে ফর এক্সাম্পল এটাও R11, এটাও R11, এটাও R11। এই ভুলটা করবা না। রেজিস্টারের নেমগুলো ইউনিক হতে হবে, ঠিক আছে? মানে ডিফারেন্ট হতে হবে, মেন কথা, সেম হওয়া যাবে না। আউটপুটে এই ভোল্টেজ প্রোবটা দিলাম। এখন এগেন ট্রানজিয়েন্ট অ্যানালিসিস করতে হবে আমাদের, তাই না? ট্রানজিয়েন্ট সিলেক্ট করতে হবে। এগেন এখানের ফ্রিকোয়েন্সি থেকে টাইম পিরিয়ডটা পাইছি হচ্ছে 0.23 মিলি সেকেন্ড। আমরা 100টা সাইকেল দেখতে চাই, তাহলে এখানে 23 লিখব। একটা একটা করে লিখি। যাই, অ্যানালিসিস, সেট আপ অ্যানালিসিস সিলেক্ট করি, ট্রানজিয়েন্ট ওপেন করি। এখানে হচ্ছে কত লিখব? 23 মিলি সেকেন্ড, তাই না? আমি 100 সাইকেলস দেখতে চাই, 23 মিলি সেকেন্ডস। আচ্ছা, স্টেপ সিলিং হচ্ছে 0.0023 মিলি সেকেন্ড, 0.0023 মিলি সেকেন্ড। এগেন এটা আগের বারেরটা যেহেতু টিক করা আছে, আর ইউজুয়ালি আনটিক থাকে, তাহলে এটাকে টিক করে নিবা, মানে এটাকে সিলেক্ট করে নিবা। তারপর ওকে, তারপরে ক্লোজ। ঠিক আছে, এই কয়েকটা প্যারামিটারটা সেট করলাম। এখন হোপফুলি, এখন আরেকটা কাজ বাকি। এগুলার আইসি ইনিশিয়াল কন্ডিশনগুলো জিরো করতে হবে, তাই না? জিরো, সেট অ্যাট্রিবিউট, ওকে, সেভ অ্যাট্রিবিউট, ওকে। এগেন ক্যাপাসিটর ওপেন করলাম, আইসি জিরো, সেভ অ্যাট্রিবিউট, ওকে। ক্যাপাসিটর ওপেন করলাম, আইসি জিরো দিলাম, সেভ অ্যাট্রিবিউট, ওকে। ঠিক আছে, এখন দেখি, সিমুলেট করে দেখি কি আউটপুট দেখা। দেখো তো কি আউটপুট দেখাচ্ছে, দেখা যায়? এটা হচ্ছে লিটারালি অসিলেট করতেছে, মানে ভ্যালুটা বাড়তেছে, আস্তে আস্তে করে করে অনেক বাড়তেছে, তাই না? তার মানে এই সার্কিটটা, আমি যে 100 সাইকেলস দেখতেছি, 100 সাইকেলসের মধ্যে ও স্টেডি স্টেটে গিয়ে পৌঁছায় নাই। মনে পড়ে যে স্টেডি স্টেট আমার লেভেল 14, মানে এখনো পৌঁছাচ্ছে না, মানে এখনো স্টেবল হচ্ছে না সার্কিট। কি করতে পারি? আচ্ছা, আমি 100 সাইকেলস দেখলাম, আমি আর একটু বেশি সাইকেল দেখি না, সমস্যা কি? আমি আর একটু বেশি সাইকেল দেখি, পরে কি হচ্ছে দেখি তাহলে। আচ্ছা, আমি 100 সাইকেলসের জন্য করছিলাম, তাই না? তাহলে আমার টাইম পিরিয়ডটা কত ছিল জানি? টাইম পিরিয়ডটা ছিল 0.23। এখন আমি 200 সাইকেলস দেখতে চাই, তাহলে আমি দেখি, ক্যালকুলেটর ওপেন করি এখানে। তাহলে কি করব? 0.23 টাইমস 200 সাইকেলস দেখতে চাই, তাহলে কত হয়? 46। তাহলে ওই যে এখানে 23 লেখা, এখানে আমি 46 মিলি সেকেন্ড লিখলাম। লেখার পর ওকে, তারপরে ক্লোজ। আগে 100 সাইকেলস দেখতেছিলাম, এখন 200 সাইকেলসে দেখি কি অবস্থা। সিমুলেট করি, দেখো তো। এখন আউটপুটটা কাইন্ড অফ একটু স্টেবল না? মানে এখান থেকে তো একটু ফ্লাকচুয়েট করতেছে, একটু বাড়তেছে কমতেছে, বাড়তেছে। লাস্টে গিয়ে দেখো তো, লাস্টে গিয়ে একদম স্টেবল হয়ে যাচ্ছে না? কাইন্ড অফ এটা কত মিলি সেকেন্ড? 32, তাই না? 32 এর পর, তাই না? মানে হোয়াট এভার, মানে 30 থেকে ইন বিটুইন
30 মিলিসেকেন্ড দেন 35 মিলিসেকেন্ডের পর থেকে গিয়ে ওইখান থেকে গিয়ে স্টেবল হয়ে যাচ্ছে আউটপুট, তাই না? তো আমার এই আগেরগুলোতে তেমন আহামরি দেখার দরকার নেই। এগেন চাইলে তুমি জুম ইন করতে পারো, জুম ইন করে করা যায়, অথবা চাইলে তুমি অ্যাক্সিস সেটিংয়ে গিয়ে এটাকে আগেরগুলোকে তুমি বাদ দিয়ে দিতে পারো। ফর এক্সাম্পল ইউজার ডিফাইন্ডে গিয়ে তুমি এক্স অ্যাক্সিস তো বললো আচ্ছা আমি এই 35 থেকে দেখব, তো এখানে স্টার্ট হবে 35 মিলিসেকেন্ড থেকে, এরকম করেও তুমি দেখতে পারো। স্যার আচ্ছা আমি আরেকবার বলি, হ্যাঁ বলো বলো। আমার আউটপুটটা অনেক বড় আসতেছে, মনে করেন মাইনাস এই যে এরকম আসে কি নাকি? 300 থেকে প্লাস 300 এর মধ্যে অনেক বেশি অসিলেটের দেখাচ্ছে। তারপরে হচ্ছে গিয়ে 46। তুমি ট্রানজিয়েন্ট এখানে কত দিছো বলো তো, কত ছিল? স্যার আমার ট্রানজিয়েন্ট এখন 46 এ। আচ্ছা এখন 46। স্টেপ সিলিং তো ঠিকঠাক দিছো নাকি? স্টেপ সিলিং কিন্তু চেঞ্জ করিনি, এটা পিরিয়ড ডিভাইডেড বাই 100 ই রাখছে। স্যার 0.0 মানে 23 এমএস দিলেও ওরকমই আসে, বাট হচ্ছে গিয়ে মানে ইয়েতে এরকম এক টাইমে গিয়ে স্টেবল হয়ে যায় না? ইয়েস স্যার, মানে এরকমই আসে বাট অনেক আরেকটু বড়। আচ্ছা, মানে আরেকটু হচ্ছে বড় গিয়ে হয়েছে। আমার মাইনাস 300 মিলিভোল্ট থেকে প্লাস 300 মিলিভোল্ট। তুমি কি এই যে ক্যাপাসিটর গুলো আইসি গুলো জিরো করছিলে কি? স্যার আইসি জিরো। ক্যাপাসিটরের সিম্বল এই চিহ্নের উপর ডাবল ক্লিক করে আইসি এই জিনিসটাকে জিরো ইয়েস করে স্যার করেছি, করছো? সবগুলা করছি। হ্যাঁ তিনটার জন্যই করছো। তাহলে একটু Yes, ভ্যালুগুলো মিলায় দেখো ঠিকঠাক হয় নাকি না, ভ্যালুগুলো সব Yes, ঠিকঠাক sir. দিছো নাকি না, এটা একটু চেক করো তাহলে। আর এগেন বায়াসিংটাও একটু চেক করতে পারো ঠিকঠাক দিছো নাকি না। ওকে এগেন আমি বলতেছি আমার এত আরেকবার বলি, আমি এখন 200 সাইকেলস দেখতেছি। তুমি চাইলে একটা কাজ করতে পারো, জুম টু এরিয়া করে ওই পার্টটুকু জুম করে স্ক্রিনশট নিতে পারো। আর যেহেতু এটা আমাদের পিস্পাইসের লাস্ট ল্যাব, আবার কবে পিস্পাইস আমি দেখে না দেখে যাই না, এই কারণে এইটা আমি একটু বলে দিই, কাজে লাগতে পারে, হয়তো প্রজেক্টও কাজে লাগতে পারে। আমি চাইলে এক্স অ্যাক্সিসের রেঞ্জকে কাট করতে পারি। এটা তো এক্স অ্যাক্সিস না, এক্স অ্যাক্সিসে আমার টাইমগুলো দেখাচ্ছে, তাই না? আমি এটাকে কাট করতে পারি কিভাবে দেখো, আমি যদি প্লট এই অপশনটা সিলেক্ট করি, প্লটের মধ্যে অ্যাক্সিস সেটিংস এরকম একটা আছে। এখন অটো রেঞ্জ মানে আমি সিমুলেশন দিলে কম্পিউটার নিজের মতো পিসপাইস নিজের মতো একটা রেঞ্জ সিলেক্ট করে। আমি ইউজার ডিফাইন্ডে গেলে দেখো আমি স্টার্টিং রেঞ্জটা সিলেক্ট করতে পারি। স্টার্টিং এখানে 0 থেকে শুরু হচ্ছে, কিন্তু আমি 0 থেকে দেখতে চাই না, আমার এই 35-এর পর থেকে বা 35-এর একটু আগের থেকেই স্টেবল হচ্ছে, আমি 35 থেকে লাস্ট পর্যন্ত দেখতে চাই। তাই আমি বললাম আচ্ছা তুমি 0 থেকে আর স্টার্ট করো না, তুমি 35 থেকে স্টার্ট করো, কারণ ওইখান থেকেই তো গিয়ে কাইন্ড অফ স্টেবল হয়ে যাচ্ছে। তাই আমি লিখলাম এখানে 35 মিলিসেকেন্ড। তাহলে এখন কি করবে, এক্স অ্যাক্সিসে ও 35 মিলিসেকেন্ড থেকে লাস্ট পর্যন্ত দেখাবে। এখন আমি যদি এগেন এটা আমি এক্স অ্যাক্সিসটা সিলেক্ট করা আছে, ওয়াইও করতে পারো, গ্রিডও চেঞ্জ করতে পারো, সমস্যা না। আমি 35 মিলিসেকেন্ড থেকে লাস্ট পর্যন্ত দেখবো, আমি ওকে দিলাম, এখন দেখো। এগেন এটা চাইলে জুম ইন করেও করতে পারতাম, বাট নতুন কিছু দেখানোর জন্য দেখানো আর কি। আবার একই কাজ করব, উইন্ডোতে যাব, কপি টু ক্লিপবোর্ড যাব, ওকে গিয়ে তারপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করব। ঠিক আছে, এটাই আমাদের লাস্ট ছিল আরসি ফেজ শিফট অসিলেটর। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। এগেন লাস্টের দুইটা আমরা নতুন তেমন কিছু দেখিনি, ওই ট্রানজিয়েন্ট অ্যানালিসিস দেখছি আর একটু ডিটেইলস আর কি, আরও কি কি প্যারামিটারগুলো সেট করা যায় এরকম। আর স্যার লাস্টের ক্যাপাসিটরের সার্কিট একটু দেখানো যাবে পিডিএফ এ, যে 29 নাম্বার স্লাইডটা। হ্যাঁ দেখানো যাবে, হ্যাঁ বলো। স্যার এখানে আমরা ভোল্টেজ আউটপুটটা নিচ্ছি একদম যে জায়গা থেকে আমরা, তো স্যার পিসপাইসে যে সার্কিটটা করলাম সেখানে অন্য জায়গা থেকে নিলাম হ্যাঁ আউটপুট। আমরা এখান থেকেই তো আউটপুটটা নিব, না হলে তো মাল্টি স্টেজ করে লাভ হয় না, এখানে মেবি ভুল লেখা হয়েছে। আমরা না হলে তো ওকে মাল্টি স্যার। স্টেজে লাভ হয় না, হ্যাঁ আর এখান থেকে আউটপুট। স্যার এখানে তাহলে ভুল দাও না স্যার? হ্যাঁ মোস্ট না প্রবাবলি স্যার, ওখান থেকে নিলেও তো স্যার হবে, সেমই আসে, কারণ সেমই আসে কি? ওটাই আসার কথা, কারণ স্যার এটা তো ফিডব্যাক সার্কিটের মতো কাজ করতেছে না। আচ্ছা দেখি, আমরা কিন্তু হ্যাঁ সেমই আসে, স্যার প্যারালাল তো, যার কারণে ভোল্টেজ সেম। সেম আসে, হোয়াট এভার একটা নিলে হয়েছে। বাট ইউজুয়ালি এখানে লেখা উচিত ছিল, নাহলে তো এই স্টেজগুলো দেওয়াটা মানায় না। যাই হোক, মানে এখানে দিলে দেখতে ভালো লাগতো, বোঝা ইজি। ঠিক আছে, সেমই আসে কথা, সেমই আসে। ঠিক আছে, কোয়েশ্চেন আছে আর কোনো? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এন্ড করি ক্লাসটা, রেকর্ডিংটা হোপফুলি